এখন পর্যন্ত আলোচনায় যতটুকু অগ্রগতি হয়েছে তাতে আমাদের ধারণা, আমরা যেটা বুঝতে পারছি যে গণভোট অনুষ্ঠানের ব্যাপারে এক ধরনের ঐকমত্য আছে। কোনো এক পর্যায়ে একটা গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের যে সম্মতি এবং সমর্থন জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তাদের সম্মতিটি আদায় করার ব্যাপারে এক ধরনের ঐকমত্য আমরা দেখতে পাচ্ছি। এর বাইরেও আরও কিছু বিষয় আছে। ইতিমধ্যে বিভিন্ন যে সমস্ত বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 4টা সাড়ে 4টা পর্যন্ত অব্যাহত রাখি আলোচনা, এবং এর মধ্যেই প্রত্যেকে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের বক্তব্যগুলি বলুন। তাতে করে যেটা হবে যে আমরা আপনাদের আজকে যেমন বেশ কিছু বিষয় এসছে যেগুলো আগে খানিকটা আলোচিত হলেও বিস্তারিতভাবে আলোচিত হয়নি বা বক্তব্য হিসেবে উপস্থিত হয়েছে, যেমন এবং এর বাইরেও অনানুষ্ঠানিকভাবে আমাদের কিছু কথা বলা হয়েছে। তাছাড়া জনায়েত সাকি একটা প্রশ্ন তুলেছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে আলোচনা হচ্ছে তার জন্য আরেকটু সময় দরকার। তো আরেকটু সময় আসলে খুব বেশি সময় দেওয়া যাবে না। সেই জন্য আমরা যেটা ভেবেছি যে এই কাজটা আপনারা আগামীকাল বিরতি দিয়ে পরশুদিন দুপুরের পর আমরা যেন চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসতে পারি। তো এই কারণ হচ্ছে যে আমাদের অবস্থাটা বলি। আকবর, আপনি বলছেন 3 দিনের কথা, কেউ এটা 4 দিনের কথা বলবে, এটা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে যে আপনারা যাই বলেন, শেষ পর্যন্ত আমাদের তো একটা সুপারিশ সরকারকে দিতে হবে। ইতিমধ্যে যেটা আমি শুরুতে অনুরোধ করেছিলাম, কয়েকটি দলের পক্ষ থেকে আমরা এখনো জুলাই সনদের স্বাক্ষরকারীর নাম পাইনি। আমরা তাদের প্রতি আরও একবার অনুরোধ করি যে আপনারা যদি দ্রুত পাঠান, কাগজটা তৈরি করতে আমাদের সহজ হবে। সেটারও একটু সময়ের ব্যাপার আছে, তাই তো? সেটা আমাদের করতে হবে। প্লাস হচ্ছে যে আপনাদের মতামতের পরে ইতিমধ্যে আমরা কথাও বলবো আমাদের বিশেষজ্ঞদের সাথে। কিন্তু যেটা রাশেদ, যেমন ধন্যবাদ আপনাকে যে আপনি আজকে অত্যন্ত সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে বলেছেন যে সকলে একমতে আসতে পারলে ভালো, না আসতে পারলে যেন আমাদেরকে দায়িত্বটা নিতে হয় আর কি। আমরা কিছু চাপিয়ে দিতে চাই না। সকলের মতামতের প্রতিফলন ঘটিয়েই যে সুপারিশই পাঠানো হবে তার মধ্যে সকলের মতামতের প্রতিফলন ঘটাতে হবে। শুনে একেবারে আপনার দলের আপনার জোটের অবস্থান সেটাতে হুবহু হবে না, এটাই স্বাভাবিক। তাহলে তার ঐকমত্য হলো না, তাতে আপনার জোটের বক্তব্য হলো। তো সেই জায়গার থেকে আমরা আশা করছি যে পরশুদিন বিকেল নাগাদ আমরা এটা চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারলে সেটা হবে আপনার যে কোনো পরিস্থিতিতে সেটা দাঁড়াবে হচ্ছে 7 তারিখে। যদি আমরা এটা করতে পারি তাহলে 8-9 তারিখের মধ্যে আমরা প্রস্তাবগুলোর সুপারিশগুলো সুনির্দিষ্ট করে প্রধান উপদেষ্টার কাছে এবং সরকারের কাছে পৌঁছতে পারবো। আজকে সকালে প্রধান উপদেষ্টার সাথে কমিশন বৈঠক করেছে, সেখানেও আমরা বলেছি সরকারের পক্ষ থেকেও দ্রুততার সঙ্গে যেন এটা সম্পন্ন করা হয় তার জন্য তাগিদ দেওয়া হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা বারবার যেটা বলেছেন দ্রুততার সাথে সম্পন্ন করা, যাতে করে সকলেই নির্বাচনমুখী কার্যক্রমের মধ্যে আরও সময় দিতে পারেন এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি এবং পরিকল্পনা সেটা যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেই সমস্ত বিবেচনায় আজকে আপনারা সংক্ষেপে কথা বললে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শেষ করে পরশুদিন দুপুরের পরে আমরা বসে বাদবাকিটুকু তৈরি করতে পারবো এবং আমি আশা করি সেটা সম্ভব। আজকে যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। জনাব আমিনুল হক টিপু বিশ্বাস ভাই, আপনার কি মনে হয় হাট যথেষ্ট জমেছে এখন? জি, জনাব আমিনুল হক টিপু বিশ্বাস, জাতীয় গণফ্রন্ট। সহসভাপতি নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আর এই কথা বলার অপেক্ষা রাখে না, আমরা খুব সংকটময় মুহূর্তে চলছি। অনেকেই মাইক্রোফোনটা আর একটু কাছে নেন। জি জি, আমার বন্ধুরা বলেন অনেকেই সংকট তো শাসক গোষ্ঠীর সংকটের এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শাসক গোষ্ঠীর সংকটের সাথে যেহেতু আমরাও এই দেশের মধ্যে আছি, আমাদেরও সংকট অবশ্যই। এখন আমাদেরকে এই পর্যায়ে যে কাজটি করতে হবে, গুরুত্ব দিতে হবে, ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে
এবং যারা গ্রহণ করেনি ভারতীয় আধিপত্যবাদ তাদেরকেও আর ফিরতে দেওয়া ঠিক হবে না। অতএব এমন কোনো কাজ আমরা করব না নির্বাচন পিছিয়ে যায়, এবং এমন কোনো পদক্ষেপ নেব না যার মধ্য দিয়ে পাল্টাপাল্টি একটি ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যেতে পারি। সেই কাজ করা ঠিক হবে না। আমরা মনে করি ঐক্যমতে আমরা ফ্যাসিবাদ উচ্ছেদ করেছি, এই পর্যায়েও আমাদের মিনিমাম একটা ঐক্যে পৌঁছায় আমাদেরকে নির্বাচনটা ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন পাড়িয়ে দিতে হবে। যদিও আমাদের দল নির্বাচনে বিশ্বাসও করে না, নির্বাচনে মুক্তি হবে এটাও মনে করে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আলটিমেটলি আমাদেরকে মুক্তি আনতে হবে, কিন্তু এই পর্যায়ের ইলেকশন গুরুত্বপূর্ণ। রিপ্লেস করতে হবে অনির্বাচিত সরকারকে একটি নির্বাচিত সরকার দিয়ে। এই মুহূর্তে এটা জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সংস্কারের প্রস্তাব নানানভাবে দিয়েছি, যদিও আমরা সংস্কারে বিশ্বাস করি না, কিন্তু এই পর্যায়ে আমরা মনে করেছি সংস্কারের মধ্য দিয়ে আমরা কিছু সময় পাব সংগঠন, আন্দোলন, সংগ্রাম করার। সেই সুযোগ আমাদের গ্রহণ করা উচিত। নৈরাজ্য হোক এটা আমরা চাই না। প্রকৃতপক্ষেই আমরা এগিয়ে যেতে পারি এইরকম পদক্ষেপ হওয়া উচিত। আজকে এখানে আমরা যে দলগুলো 30টি দল বসেছি, প্রত্যেকটি দলকেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে ঐক্য এবং সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করতে হবে, তাহলে সেটাই হবে আমাদের জন্য ভালো। আমরা আমাদের বক্তব্যে কথা বলার চেষ্টা করেছি যে আমরা এখন আমাদের সর্বশেষ অনুরোধ, আমরা পিআর চাই না, আমরা উচ্চকক্ষও চাই না, এবং সংবিধানের যে মূল চার নীতি সেটা অক্ষুণ্ণ থাকুক এটা আমরা চাই, এবং নারীদের 50টি সিট বৃদ্ধি করে তাদের আনা হোক এটা আমরা চাই। এবং আমরা আমাদের সংশোধনীতে বলেছিলাম সংবিধানের 106। টিপু ভাই, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করা ছাড়া আমার কথা থাকছে না। আমরা সনদ নিয়ে এখন আর আলোচনা করছি না। আমি শেষ করছি। আমরা আজকে আলোচনা করছি সনদ বাস্তবায়নের উপায়। সনদের ব্যাপারে সমস্ত আলোচনা 30শে জুলাই শেষ হয়েছে। তারপরে আমরা আপনাদেরকে একাধিক খসড়া দিয়েছি, সেগুলোতে আপনাদের বক্তব্য, প্রত্যেকের বক্তব্যের সমন্বিতভাবে এটা রিফ্লেক্টেড হয়েছে। আপনাদের যেখানে ভিন্নমত আছে সেটা নোটেড হয়েছে। অতএব এই আলোচনায় আমাদের পক্ষে সময় ব্যয় করা সম্ভব না। আপনারা এর আগে যে বক্তব্য যারা দিয়েছে সেখানে আপনি কোনো বাধা দেন নাই, সবাই দীর্ঘ বক্তব্য দিয়েছে, সব কথাই বলেছে। অতএব আপনার এই প্রতিবাদকে আমি গ্রহণ করছি না, কিন্তু আমি সংক্ষিপ্ত করছি। সংবিধানের 106 ধারা এবং নির্বাহী আদেশে এটা সমাধান হোক, এটা আমরা চেয়েছিলাম। এখন আমরা গণভোটেরও পক্ষে, এবং গণভোটের মধ্য দিয়ে এইটা একটা ফয়সালা হোক এইটা আমরা চাই। আমরা মনে করছি যে এটা অক্টোবরের 15-র মধ্যেই এইটা ফয়সালা হওয়া দরকার। অনেকেই রসিকতা করে বলেছেন যে আরো বিলম্বিত হলে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। এইটা কোনো কথা নয়। আসলে কথা যে কথা ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন 6, 7, 8 তারিখের মধ্যে আমরা স্বাক্ষর করতে পারি, এইরকম একটা জায়গাতে আমাদের পৌঁছানোর দরকার। এইভাবে আমি আমার দলের পক্ষ থেকে সর্বশেষ মতামত আমরা দিচ্ছি যে আলটিমেটলি এটা একটা ফয়সালায় যাক এবং গণভোটের মধ্য দিয়ে এটা ফয়সালায় আসুক, এটা আমরা চাই। সবাইকে অশেষ ধন্যবাদ। ঐক্যমত কমিশনের ঐক্যমতে পৌঁছানোর জন্য যে প্রয়াস এবং প্রচেষ্টা, সেটাকেও অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ জনাব টিপু বিশ্বাস। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাইফুল হক, আপনার পাশেই সাইফুল হক ভাই। আচ্ছা, ওকে। জনাব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জমিয়তে ওলামা ইসলাম, এরপরে সাইফুল ভাইয়ের কাছে আসবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সহসভাপতি সহ সদস্যবৃন্দকে। ধন্যবাদ জানাই রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দকে। আমরা নিরাশার অন্ধকারে নিমজ্জিত হতে চাই না, আশার আলো দেখতে চাই। এবং আজ কিছুটা অগ্রগতি দৃশ্যমান হতে শুরু করেছে।
এই জায়গাটাকেও আমরা সাধুবাদ জানাই। আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আগের দলীয় অবস্থান পরিবর্তন করে আমরা আমাদের কথা আপনাদের কাছে, কমিশনের কাছে এই মর্মে উপস্থাপন করছি। আমরা আগে বলেছিলাম যে কনস্টিটিউশন রিলেটেড বিষয়গুলোকে আগামী পার্লামেন্টের উপরে ন্যস্ত করা, এটাই আমাদের দলীয় আয়নায় আমরা মনে করি অধিকতর নিরাপদ এবং যৌক্তিক ছিল। কিন্তু জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার এই জায়গাটায় আমরা এই অবস্থান থেকে সরে এসে সর্বশেষ যে একটি নতুন ডোর খুলেছে যে গণভোট, এবং সেটি অবশ্যই নির্বাচনের দিনে হানা একটা স্বতন্ত্র ব্যালট দিয়ে, এই জায়গাটাতে এসে আমরা দলের অবস্থান আমরা একমত এটার সঙ্গে। যদি এখানে অথবা করে আরেকটা অপশন সামনে আনা হয় তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে আবারও দলীয় ফোরামে ফিরে যেতে হবে। আমরা অবশ্যই আন্তরিক, এবং আমরা দুজন স্বাক্ষরকারীর নাম আপনাদের কাছে ইতিমধ্যে জমাও দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের কাছে জমা হয়েছে বলে আমরা নিশ্চিত। আমরা যেটা বলতে চাই, অনেক ভাই বলে থাকেন কারো বক্তব্যকে খণ্ডন করা বা কাউন্টার বক্তব্য দেওয়া এটা আমাদের চরিত্র নয়। তারপরও কোথার পৃষ্ঠে কোথা আসে এইভাবে আমাদেরকেও বলার সুযোগ দিতে হবে। অনেক ভাই বলছেন বা বলার চেষ্টা করছেন যে ফ্যাসিস্টের সঙ্গে সংবিধানও পালিয়ে গেছে। আমরা আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এই বক্তব্যটিকে মোটেই গ্রহণ করতে পারি না। যদি সংবিধানও পালিয়ে যায় তাহলে অন্তর্বর্তী সরকার গঠিত হলো কিভাবে? আমরা যে কার্যক্রম পরিচালনা করছি টোটাল রাষ্ট্র ব্যবস্থা এটি চলছে কিভাবে? বরং সংবিধানে যতগুলো অসঙ্গতি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এবং সংবিধানের যেই সমল জায়গাগুলোকে পরিবর্তন না করলে আবারও স্বৈরতন্ত্র উকি মারতে পারে, সেই জায়গাটাকে আমরা বন্ধ করতে চাই। এই জন্য জুলাই সনদ 2025-কে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। কিন্তু এখানে এসে দুইটা ডুয়েল রোলকে, মানে একটা রোলকে হাইলাইট করা আর একটা রোলকে হাইড করা, দুইটা জিনিসের সমান গুরুত্বপূর্ণ দুইটা জিনিসকে জনগণের অভিপ্রায় এই বিষয়টিকে একবারে খুব ফোকাস করা আর 106 ধারাকে অনুসরণ করা, এটাকে হাইড করা বা এটাকে দুর্বল করার চেষ্টা করা, আমি মনে করি এই জায়গাটাতে একটা শঙ্কা তৈরি হবে, বিতর্কের ক্ষেত্র তৈরি হবে, গ্রাউন্ড তৈরি হবে। আমি মনে করি এই মানসিকতা, এটাকেই আমরা বরং মনে করি এটাই ঝিকঝাক পথ, এটা স্ট্রেট ফরওয়ার্ড পথ হতে পারে না। এই জন্য আমরা মনে করি আমাদের যে জায়গাটাতে আমরা পৌঁছতে চাই, ওই জায়গাটাতে পৌঁছে যদি আমাদের নিশ্চিত করতে হয় তাহলে মানে বিতর্কের জন্ম হয় এইরকম বক্তব্য দেয়া থেকে আমাদের সকলেরই একটু আন্তরিকতার সাথে বিরত থাকা উচিত। এটা আমাদের দলীয় বক্তব্য। আমরা আগের অবস্থান থেকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সরে এসেছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক। আসসালামু আলাইকুম। ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি, কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। আমি আজকের সকাল থেকে যে আলোচনা, সে আলোচনায় আমি নিজে অনেকখানি আশাবাদী যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সবাইকে নিয়ে যে জার্নিটা শুরু করেছেন, এটা দিন শেষে একটা ইতিবাচক জায়গায় যাচ্ছে। আমি কমিউনিট পরে ঢুকেছি সকালবেলা, কিন্তু আমি ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতির যে বক্তব্য সকালে শুনেছি, বা আজকেও আমি একটু আগেও যেটা শুনলাম, আমি প্রধানত আপনার মূল সুরের সাথে আমরা একমত। আপনার যে তাগিদ, আপনার যে উপলব্ধি এবং সবাইকে নিয়ে চলার আপনার যে মানসিকতা, সেটার সাথে আমরা একমত। আমাদের নেতৃবৃন্দ আমি মনে করি দুই একটা প্রশ্নে যেখানে আমরা আলোচনা বা বিতর্কের মধ্যে আছি, ঐক্যমতের অপেক্ষায় আছি, ছাড়া আজকে সাধারণভাবে একটা অসাধারণ একটা আলোচনা, এবং সেখানে আমি দেখছি এটা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সাধারণ একটা টিউনিংটা মোটামুটি কাছাকাছি বলা যেতে পারে। এটা একটা, আমি এটা বলতে দ্বিধা নেই, আমি দুই একদিন আগেও আমি এতখানি চিন্তা করতে পারিনি। যদিও আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে বেশ কিছু দলের সাথে আমরা বসছি, আলাপ আলোচনা করেছি, আমরা মত বিনিময় অব্যাহত রেখেছি এই ইস্যুতে,
আপনারা বলেছিলেন যে আপনারা একটু মতামত বিনিময় করুন। আমি আজকেও খাবার বিরতিতে আমরা কিছু দলের সাথে চেষ্টা করেছি অনানুষ্ঠানিকভাবে আমরা একটু কথা বলার জন্য, মত বিনিময় করার জন্য, এবং আমি দেখছি আমাদের রাজনৈতিক দলগুলো অসাধারণ দায়িত্বশীল যে আচরণ এবং পুরো জিনিসটাকে সেন্স অফ বিলঙ্গিংস, একটা ওনারশিপ নিয়ে যে আলোচনা করা, আমরা বললেন যে তীরে এসে যেন আমরা তরিটা না ডুবাই এবং শেষ যে আমরা যে জার্নিটার মধ্যে আছি একটা সফল সমাপ্তির জায়গাটা সুনির্দিষ্টভাবে আমরা যদি বলি সনদ বাস্তবায়নের ব্যাপারে, গণভোটের ব্যাপারে সাধারণ একটা ঐক্যমতের জায়গাটা ইতিমধ্যে তৈরি হয়েছে, যেটা নেতৃবৃন্দের আলোচনার মধ্যে এসছে এবং আমাদের সহসভাপতি একাধিকবার কথাটা তিনি উল্লেখ করলেন। তাহলে এটা একটা খুব বড় ধরনের একটা অগ্রগতির জায়গাটা। আরেকটা সাধারণ আলোচনাও এটাও এসছে, সংসদ নির্বাচনের দিন মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন হবার কথা, একই দিনে আমরা সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজনটা করা। সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে আমাদের মানুষজন একই দিনে গণভোটের ব্যাপারে প্রস্তুত কিনা। তাহলে এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, সরকার, রাজনৈতিক দল, ইলেকশন কমিশন সবাই যদি ঐক্যবদ্ধ উদ্যোগ নেয় তাহলে এই যাত্রাটা এটা বরঞ্চ আনন্দের হবে এদিক থেকে যে আমাদের জুলাই সনদের মালিকানা, আমাদের ভোটাররা, জনগণ, তারাও এটাকে একটা মালিকানার অংশ তারা হচ্ছেন। তারা নিজেরা নিজেদের সম্পদ মনে করছেন, তাদের অর্জন মনে করছেন। সে অর্থে গণভোটের অন্য মাত্রা, তার অন্য একটা ব্যঞ্জনা, অন্য একটা গুরুত্ব, তাৎপর্য এটা হাজির হচ্ছে জনগণের মালিকানা জনগণের কাছে দেবার অর্থে। সেদিক থেকে কিভাবে এটা হবে আমরা নিজেরা আলোচনা করেছি পার্টিতে বা মঞ্চে বা বিভিন্ন দলের সাথে। আমরা আপিল বিভাগের যে কথাটা এসছে, সেটা আপিল বিভাগ নিশ্চয়ই কোনো কিছু আমাদেরকে বাধ্য করার কোনো প্রশ্ন নেই এখানে। আরেকটা কথা আমি শেয়ার করতে চাই আমাদের নেতৃবৃন্দের কাছে। আমি যেহেতু আমরা সবাইকে আমরা আস্থার মধ্যে নিয়ে এগোচ্ছি, ঐক্যমত কমিশনের চেষ্টা করছে গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে একটা মানে আস্থার মধ্যে নিয়ে এগোনোর জন্য। আপনারা ইতিমধ্যে ইলেকশন কমিশনের সাথে আপনারা বৈঠক করেছেন, আপনারা মানে আপনার আইনি বিভাগ এবং সবার সাথে আপনাদের আলাপ আলোচনা হয়েছে, বিচার বিভাগ তাদের সাথে আপনারা একভাবে আলাপ আলোচনা করেছেন। সেদিক থেকে ইভেন একটা অ্যাডভাইজারি, একটা অপিনিয়নও যদি আসে, সেটা আমাদের এই রাজনৈতিক উদ্যোগটাকে এটা পলিটিক্যালি স্ট্রেনদেন করবে, ইথিক্যালি মোরালি এটা অনেক বেশি আমাদেরকে স্ট্রেনদেন করবে। সেটা সরকারের জন্য ম্যান্ডেটারি না হলেও রাজনৈতিক দলগুলোর জন্য হয়তো ম্যান্ডেটারি না, কিন্তু এর একটা অন্য তাৎপর্য, অন্য গুরুত্বের জায়গাটা আছে। এবং সেখানে আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো আর তো উচ্চ আদালতে যাবার প্রশ্ন নেই, কিন্তু নাগরিকদের সেই সুযোগ সবসময় থাকবে। যে কোনো ডেমোক্রেটিক পলিটিতে তারা যদি কোনো ইস্যু নিয়ে আদালতে যেতে চান, সেটা তো একটা গণতন্ত্রের একটা বেসিক প্রিন্সিপালের একটা অংশ, সেটা আমাদের একটা অপিনিয়ন। আরেকটা হলো যে সাংবিধানিক অর্ডারের ক্ষেত্রে আমরা এটা উদ্বেগের জায়গাটা হচ্ছে এইখানে যে সংবিধান সংস্কার বলি, পরিবর্তন বলি, এত গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের একটা অর্ডারের উপরে আমরা নির্ভর করব কেন এটা। এবং প্রথমত এটা তো আমাদের এটা প্রেসিডেন্সের বাইরে। আমরা যখন সংবিধান শূন্য থাকে, সংবিধান থাকে না, তখন একটা প্রশ্ন থাকে। আমরা শত সমালোচনার পরেও তো একটা বিদ্যমান সাংবিধানিক কাঠামোতেই কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতির মধ্যে আমরা আছি। তো সেই জায়গা থেকে আমরা একটু বলতে চাই এটা ভবিষ্যতের জন্য বরঞ্চ একটা ব্যাড প্রেসিডেন্স তৈরি করে কিনা, কারণ এটা তো আলটিমেটলি রাষ্ট্রপতির নামে এটা কিন্তু সাংবিধানিক অর্ডারটা যাবে। তার মানে কোনো একটা ভবিষ্যতের পট পরিবর্তনের ফলে মানুষের পপুলার ম্যান্ডেট বা ইলেক্টেড পার্লামেন্ট রিপ্রেজেন্টেটিভ ছাড়াই ভবিষ্যতে আপনি কিন্তু সংবিধান পরিবর্তন সংশোধন করবার আমি এটা গেটওয়ে ওপেন করে দিচ্ছি কিনা এখন, ফলে একটা খারাপ নজির আমি তৈরি করছি কিনা, এটা আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার। নিশ্চয়ই আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দরা, আমাদের যারা বন্ধুরা, তারা নিশ্চয়ই এটাকে চিন্তা বিবেচনা করবেন। কিন্তু এটার সাথে আমরা একমত যে ইলেকশন কমিশনকে যদি বলতে হয় যে আপনি আরপিও সংশোধন করে আপনি ওখানে একটা বিধান যুক্ত করেন, এক ধরনের একটা প্রজ্ঞাপন লাগবে, প্রজ্ঞাপন বলি, অধ্যাদেশ বলি, কিভাবে লাগবে, একটা শব্দ সরকার থেকে একটা সিদ্ধান্ত লাগবে।
সেটাকে সাংবিধানিক অর্ডার না বলে কি বলা যেতে পারে, এটা উপযুক্ত শব্দ বাক্য নিয়ে নিশ্চয়ই এটাকে আমরা একটু ভাবনা চিন্তা করে সেটা বলতে পারি। এটা কারণ আলটিমেটলি এটা ইলেকশন কমিশনকে তো কাজটা তাদেরকে অর্গানাইজ করতে হবে, তারা এটাকে ইমপ্লিমেন্ট করবেন, সবাই আমরা সেখানে সহযোগিতা করব, সেটাকে আমরা একটু বিবেচনার মধ্যে রাখি। আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা এসছে যে আমরা ভবিষ্যতে যে পার্লামেন্টটা করব, এই পার্লামেন্ট একদিকে যেমন ইলেকশনে পরপর বিজয়ী দল বা তারা যেমন নতুন সরকার গঠন করছেন, আবার যে পার্লামেন্ট জনপ্রতিনিধিরা তারা নতুন সরকার তারা গঠন করছেন, একই সাথে আমরা জুলাই সনদ সাংবিধানিকভাবে এটাকে সংবিধানের সংস্কারের মধ্য দিয়ে বাস্তবায়ন করার যেটা ঐতিহাসিক কর্মযোগ্য, সেই কাজটাও ভবিষ্যৎ পার্লামেন্টকে করতে হবে। তার মানে পার্লামেন্টের একটা ডুয়াল দায়িত্ব একটা, এটা স্বাভাবিকভাবে পার্লামেন্টের ফাংশন যেমন করবে, প্রথম সেশনে বলি 15 দিন কি 1 মাস কি 2 মাস সময় নির্ধারণ করার একটা গুরুত্বপূর্ণ আলোচনা এসছে। সে আলোচনাটার আমরা কখন কীভাবে মনোযোগ কিন্তু একটা লজিক্যাল রেশনাল সময় ঠিক করা দরকার। আগে যেমন 2 বছর বলা হয়েছিল, 2 বছর আমি মনে করি এটা অনেক লম্বা সময়, 2 বছর নিশ্চয়ই বিবেচনা করার প্রশ্ন নেই। এটাকে একটা আপনি 1-2 সেশন বলবেন কি 1 মাস 2 মাস বলবেন কি বলবেন, এটা একটু এখানে আমাদের হার্ড অ্যান্ড ফাস্ট কোনো জায়গাটা নাই, সবার আলাপ আলোচনা করে মতামতের ভিত্তিতে, কিন্তু এটা অগ্রাধিকার থাকবে। এটা প্রেফারেন্সের দিক থেকে পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিদের এটা 1 নম্বরের কাজ হবে। এটা এই প্রশ্নে কোনো দ্বিমত নেই। সেটাকে কোন ভাষায় কোন শব্দে বললে আমাদের সবার জন্য সবার রাজনৈতিক অবস্থানকে স্যাটিসফাই করে, সেটা নিয়ে আলোচনা করতে আমাদের কোনো আপত্তি নেই। আমি শেষ করব যেটা বলে যে আমরা যে পর্যায়ের মধ্যে আছি, আমরা এখানে এখন প্রায় আমরা ঐক্যমতের আমরা প্রায় কাছাকাছি। আমি এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর আমি নেতৃবৃন্দের কাছে অ্যাপিল রাখতে চাই, আমরা এখানে এটা ঐক্যমতের জায়গাটা এসে সরকারকে বলতে চাই, আমরা অনৈক্যের জায়গাটা রেখে 2-3টা অপশান রেখে এটা না যেতে পারাটাই উত্তম। কারণ এত দীর্ঘ পথ অতিক্রম করার পরে এখন যদি আবার আমরা এটা অনেকটা পর্বতের মুশিক প্রসবের মতন যাতে না হয় আর কি, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই সনদ এই প্রশ্নে আমরা নিজেরা যেখানে একটা মোটামুটি কাছাকাছি এসেছি, কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্স একমত হতে পেরেছি, শুধু বাস্তবে এটা নিয়েও আমরা প্রায় কাছাকাছি। এখন বাকিটা সরকারকে আমরা বার্ডেন না করি, সরকারের ইচ্ছের উপরে আমরা ছেড়ে না দিই, তাতে সেই অর্থে এসছে। আমি প্রফেসর আলী রিয়াজের দৃষ্টি আকর্ষণ করছি, যদি 2 দিন 3 দিন যদি সময় নিতে হয়, দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে এটা সম্ভবত খারাপ হবে না। তাতে যদি 2 দিন 3 দিন সময় পেলে যদি আমরা আরও কাছাকাছি একটা মতামতে আসতে পারি, আমি 100% নিশ্চয় আমরা একমত হতে পারবো না। আপনারা বিবেচনা করবেন কোনটা, বিবেচনা করবেন আমাদের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার রাজনৈতিক দল মতামত যেটা সাধারণভাবে যেটা বেরিয়ে এসছে, তো সেখানে তো নিশ্চয়ই সব ব্যাপার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একমত হবে না, কোনো প্রশ্ন অন্যদের কিছু কিছু প্রশ্ন দ্বিমত থাকতে পারে। তা আমরা তো এখানে কনসেনসাস অন্যদের মতামতকে শ্রদ্ধা করার জন্য একটা কনসালটেটিভ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা বোঝাপড়া তৈরি করবার জন্যই তো আমরা এখানে এসেছি। সুতরাং এই ঐতিহাসিক জার্নিটা যে রাজনৈতিক দলগুলোর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, গত 14 মাস যারা নানা প্রতিকূলতা মোকাবেলা করে জুলাই সনদকে এই পর্যায়ে নিয়ে এসছেন, বাকি পর্যায়টা রাজনৈতিক নেতৃবৃন্দ উইজডমের পরিচয় দিবেন, দূরদর্শিতার পরিচয় দিবেন, এবং এই জনগণ যে লিডারশিপ দেখতে চায় রাজনৈতিক দলগুলোর দিক থেকে, সে দায়িত্ব আমরা পালন করব। আমি মনে করি এভাবে যদি চিন্তাটা করি, বাকি আলোচনাটা সহজতর হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা আর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইফুল হক। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবুল হাসান রুবেলকে, গণসংহতি আন্দোলনের। আপনাদের মানে দলনেতা বলেছেন, সুতরাং আমার ধারণা আপনার কিছু সাপ্লিমেন্টারি পয়েন্ট হয়তো আছে। মানে ধন্যবাদ। আমি আসলে যখন দিয়েছিলাম তখন আমাদের দলের প্রধান বলেন নাই। এর ভেতরে এই আশেপাশ থেকে আপনার বিষয়ে একটা অভিযোগ আসছে যে আপনি আমার নামের সাথে আগের দিন সৈয়দ বলেছেন, আজকে সৈয়দ বলেন নাই। এই সমস্ত বিষয় আশয় নিয়ে একটু আপনি চাইলে কমিশন বিবেচনা করতে পারে যে সৈয়দ যুক্ত করতে চান। পরে আমি তো বলেছিলাম যে আপনাকে ধন্যবাদ দিয়েছিলাম। তো যাই হোক, আমরা যেই জায়গাটাতে আসলে আলোচনাটা
অনেকখানি এগিয়েছে এবং আমি যেটা বলবো যে একটা আমরা ওই যে সুড়ঙ্গের শেষে একটা আলো দেখতে পাওয়ার মতো জায়গায় আসলে এসেছি বলে আমি মনে করি। যে আমরা প্রথমে শুরু যখন করেছিলাম এবং বিশেষত সকালবেলাও আসলে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে অনেকখানি ঐক্যমত্যের জায়গায় আমরা পৌঁছেছি বলে আমার কাছে মনে হয়েছে। এবং আমরা আসলে প্রথম থেকে বলে আসছিলাম যে সংবিধানের প্রশ্ন এবং রাজনীতির প্রশ্ন আসলে মূলত আসলে এটা একটা রাজনৈতিক, সংবিধানের প্রশ্নটাই একটা রাজনৈতিক প্রশ্ন এবং এই রাজনৈতিক প্রশ্নের মীমাংসাটা আমরা আসলে আইনি তর্কের জায়গার চাইতে অনেক বেশি আসলে রাজনৈতিকভাবে ঐক্যমত্যের ভেতর দিয়ে আসলে সমাধান করতে হবে। রাজনৈতিকভাবে যখন আমরা ঐক্যমত্য হব তখন আসলে যেটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য তার বাইরেও অনেক কিছু বিষয় আসলে আমরা ভাবতে পারবো এবং আমরা ভাবার জায়গাটাতে যখন আসবো এবং যেটা প্রত্যেকেই তার জায়গা থেকে একটু একটু করে সবাই আমরা সরেছি, নিশ্চয়ই সরেছি এবং নিশ্চয়ই সরে এমন একটা জায়গায় এসেছি যেখানে আসলে অন্যরা, এখন আমরা ধরেন ডিটেইলগুলো নিয়ে আলাপ করতে পারি এবং ডিটেইলগুলো নিয়ে আলাপ করে একটা চূড়ান্ত মীমাংসার জায়গায় যেতে পারি, এরকম একটা জায়গায় আমরা পৌঁছেছি বলে আমার উপলব্ধি। যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় একমত হয়েছি যে একটা আইনি ভিত্তি এটা দেওয়া দরকার। আমরা এটা করতে এসেছি যে জনগণের অভিপ্রায় জানার জন্য আমরা এটার একটা গণভোটের জায়গায় গেছি। আমরা আগামী সংসদটাকে বিশেষভাবে কোনো নাম দেওয়ার ক্ষেত্রে যে আমরা প্রস্তাব যা করেছি তার বাইরেও যে কোনো নাম আমরা গ্রহণ করতে রাজি আছি, সেটা যেহেতু একটা মৌলিক সংস্কারের প্রশ্ন সেই রকম কোনো নাম আমরা দিতে পারি কিনা সেটা নিয়ে আমরা ভাবতে পারি। এবং সেই সমস্ত জায়গাতে আমাদের যে কথাটা বলছিলাম যে আমরা একই সঙ্গে একটা গণ অভ্যুত্থানের সরকার, একই সঙ্গে বর্তমান সময়ে যে বিশেষ পরিস্থিতি গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে, তারপরে সংবিধানকে মেনেও আবার এই সরকার এসেছে। ফলে এই দুইটাকেই সমন্বিত করার প্রক্রিয়ার ভেতর দিয়েই আমাদের এগোতে হবে এবং সেই জায়গা থেকে এগিয়ে আমরা সবচেয়েতে কি বলা যেতে পারে আইনগতভাবে সঠিক আবার আমাদের ঐক্যমত্যের প্রতিফলন এইরকম একটা জায়গা আমাদের তৈরি করাটা দরকার। সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা মনে করি যে দেশের জন্য, জনগণের জন্য এবং আমাদের সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সেটা জরুরি। সেইটা আমি মনে করি যে এখন আমরা যে অবস্থায় এসেছি সেই অবস্থা থেকে কয়েকটা ডিটেইল, যেমন ধরা যাক যে গণভোটটা কখন হবে এ বিষয়ে আমাদের ঐক্যমত্য থাকা দরকার। আমরা আগামী সংসদের নামকরণটা কিভাবে করব যা মৌলিক সংস্কার এবং সরকার পরিচালনা উভয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হবে, এরকম সংসদের নামটা কিরকম হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা মানে এর পরের দিনের জন্য আমরা এই আলোচনাগুলো করতে পারি এবং এর মাঝখানেও আমরা বিভিন্ন দলের সঙ্গে আসলে বসতে পারি এবং এটার আইনগত ভিত্তিও আসলে কিভাবে দেওয়া যেতে পারে সে বিষয়েও আমরা আলাপ আলোচনাগুলো অব্যাহত রাখতে পারি এবং আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে আলাপ আলোচনা এবং সমঝোতার প্রক্রিয়া যদি আসলে সফলভাবে এগোয় তাহলে কোনো সমাধানই আমাদের জন্য অসম্ভব নয়, সেটা জায়গায় আমরা বিশ্বাস রাখি। সেটা বলে আপনাদের সবাইকে আমাদের জাতীয় স্বার্থে সবাই যাতে ঐক্যমত্যে আসতে পারি সেটার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবুল হাসান রুবেল। আমন্ত্রণ জানাচ্ছি ভার্সানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইকে। ধন্যবাদ জনাব মুদির হায়দার। আমি সর্বপ্রথমেই আজকের এই ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, উপস্থিত ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশন আমরা আমাদের সহযোগিতা নিয়ে একটি জায়গায় পৌঁছেছি। আমরা মনে করতেছি যে একটি সফলভাবে আমরা একটি ঐক্যমতে পৌঁছতে পারতেছি, এই আশাবাদ ব্যক্ত করেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকেও এখানে আমরা যতটুকু আমাদের মধ্যে সামান্য কিছু গরমিল আছে সেটা নিয়ে
মতের অমিল আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি গণতন্ত্র মঞ্চ বিভিন্ন দলের সঙ্গে। এবং আমাদের যেটা প্রতীয়মান হয়েছে যে এই আলোচনার মধ্য দিয়ে একটা জিনিস বেরিয়ে আসছে, সেটা হলো আমার মনে হয় আমরা আরও যদি 2-3টা দিন সময় পাই তাহলে হয়তো আমরা এক জায়গায় পৌঁছতে পারবো এবং সেটা সফলভাবে সমাধান করতে পারবো। এখানে সংবিধানের 106 এর মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের মতামত নিতে পারি, মতামত যেটা সবাই আলোচনা করেছেন। এবং সেখানে গণভোটের এটা একটা নতুন দিক। আমি ধন্যবাদ জানাবো যে সবাই একমত হয়েছেন গণভোটের ব্যাপারে। সবাইকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গণভোটে যেতে পারি। গণভোটে গিয়ে আমাদের যে একই দিনে 2টি ব্যালট, প্রতিনিধি নির্বাচন এবং সংবিধান সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে একটি ব্যালট, এইভাবে আমরা একটি নির্বাচন আমরা অতি শীঘ্র, আমাদের নির্বাচনটা খুবই দরকার। এবং আমি বলবো, কাউকে আমি আক্রোশ করে কিছু বলবো না, এখন যদি আলাদা গণভোট করতে যাই তাহলে আমাদের নির্বাচনটা ব্যাহত হবে। দেশের যে অবস্থা, এই অবস্থায় নির্বাচনটা খুবই দরকার। সবচেয়ে ভালো হবে নির্বাচনের দিন 2টি ব্যালটে আমরা আমাদের মতামত প্রকাশ করলাম এবং জুলাই সনদ বাস্তবায়নের মতামতও আমরা প্রকাশ করলাম। তো আমি এই জায়গায় আরেকটু সংশোধন করতে চাচ্ছি। যারা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার সঙ্গে সংবিধান চলে গেছে, কোনোদিনই না। সংবিধান 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে সংবিধান তৈরি করা হয়েছে। এই সংবিধান যেতে পারে না। সংবিধান আছে, হ্যাঁ, তার কিছু দিক আমাদেরকে সংস্কার করতে হবে। এই সংস্কারের জন্যই আমরা আজকে এখানে বসেছি। এই সংবিধানের যতটুকু সংস্কার করা দরকার আমরা ততটুকু সংস্কারের ব্যাপারে আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চের দলগুলো সহায়তা করছে, আমরা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম বাবলু। আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির জনাব আব্দুল মাজেদ আথারি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকের ঐক্যমত্য কমিশনের সম্মানিত সভাপতি, উপস্থিত কমিশনের অন্যান্য সদস্যবর্গ, বাংলাদেশের ক্রিম সন্তান জাতীয় রাজনৈতিক নেতৃবর্গ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করে আজকের এই জায়গায় আমরা এসে উপনীত হয়েছি। সফলতার উজ্জ্বল অবস্থান আমাদের সামনে জ্বলজ্বল করছে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এক্ষেত্রে 2-3টি ছোট্ট ছোট্ট কথা সুপারিশ আকারে আপনাদের পাশে পেশ করতে চাই। আমাদের মূল টার্গেট জুলাই সনদ। এই মুহূর্তে জুলাই সনদটা কার্যকরী করার জন্য যে পথে এগিয়ে যাওয়া দরকার, সেই পথে এগিয়ে যেতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে 2টা কথা বারবার অনেকবার এই আলোচনায় আনছি। 1 নম্বর কথা হলো, আমরা আমাদের আদালত বিচারালয়কে আমরা এদিকে টেনে আনতে চাই না। যে অবস্থায় আছে বিচারালয় সেই জায়গায় থাক সম্মানের সঙ্গে এবং তার মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে থাক। সেটা বিচারালয়কে আমরা রাজনীতিক পরিক্রমায় আনতে চাই না। 2 নম্বর কথা, আজকে আমরা যে হাউসে বসে আছি, এই হাউসটার নাম জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশনের প্রধান আজকের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি থেকে আরম্ভ করে আজকে আমরা যারা বসে আছি, আমরা সবাই কিন্তু একই পরিবারভুক্ত অবস্থানে আছি বলে মনে করি। আমরা জুলাই আগস্টের ফসলের অবদান হিসাবে আমরা এই জায়গায় আছি। তাহলে আমরা এখানে বিচ্ছিন্ন কেউ নই। আমরা রাজনীতির ময়দানের কর্মী, নেতৃবৃন্দ, আপনারা কমিশনের অঙ্গ।
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ আমরা সবাই মিলে ঐকমত্য কমিশনের নাম দিয়ে একটা পথের দিকে এগিয়ে যাচ্ছি লক্ষ্যমাত্রায় আঘাত করার জন্য। আমরা সাঁতার কেটে সাগরে সাঁতার কাটার মতো করে আমরা দৌড়ঝাঁপ দিয়ে আল্লাহ রহমত একেবারে তীরের কাছাকাছি এসে দাঁড়িয়েছি। এখন শুধুমাত্র তীরে পৌঁছানোটাই আমাদের দায়িত্ব। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দেই। ছোটকালে নৌকা বাইচ দেখেছি, অনেকেই দেখে থাকবেন, আমাদের নদীমাতৃক বাংলাদেশ। সেখানে দুইটা নৌকা খুব দৌড়াদৌড়ি করে, এক এক নৌকায় অনেক লোক থাকে, 30-35 জন না হইলেও 25-30 জন থাকে। সেখানে যারা এগিয়ে যেতে পারে ওই নৌকা থেকে একজন লোক লাফ দিয়ে ব্যাটটা টান দিয়ে নিয়ে যায়, এটাই জয় পরাজয়ের অবস্থান নির্ধারণ করে। তা আমি কমিশনের দায়িত্বশীলদের কাছে, প্রধান উপদেষ্টা সহ সবার কাছে আরজ জানাতে চাই, আমরা সাঁতার কেটে কেটে রাজনৈতিক নেতৃবৃন্দ অত্যন্ত ধৈর্যের সাথে প্রত্যেকে আপন আপন কাজ বাদ দিয়ে, রাজনৈতিক কাজ, সামাজিক কাজ, ব্যক্তিগত কাজ বাদ দিয়ে এখানে সময় কাটাইছি আমরা দীর্ঘদিন। আমরা সাঁতার কেটে কেটে একেবারে মৌলিক জায়গায় এসে পৌঁছাইছি। এখন ব্যাটটা টান দিয়ে জয় পরাজয় নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। আমি তখনই আপনাদের বলছি, শুধু আমাদের উপরে ছেড়ে দিলে হবে না, আপনারাও আমাদের সাথে অংশীদার। আপনারাও ঐকমত্য কমিশনে যেহেতু আছেন, আপনারাও আমাদের সাথে অংশীদার। আপনাদের পিছপা হলে চলবে না, অনেক ক্ষেত্রে আপনাদের হ্যান্ডলিং করতে হবে। এই ক্ষেত্রে ফাইনাল হয়েছে যেটা, সেটা হলো আমরা হেঁটে হেঁটে পা করে আজকের এই জায়গায় এসে ঐকমত্যের একটা সুর বাজি উঠছে যে আমরা গণভোটের মাধ্যমে আমাদের জুলাই সনদকে কার্যকর করব। এটা আল্লাহ রহমতের, এটা আল্লাহর মেহরবানি, এটা আমাদের সফলতা বলে মনে করি। আমরা সেই জায়গায় এসে পৌঁছাইছি। সেইখানে গিয়ে একেবারে হাল ধরার দায়িত্বটা নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে আজকে ঐকমত্য কমিশনের দায়িত্বশীলদের বলে আমি আশা করি আপনারাই কিছু দায়িত্ব পালন করবেন। 2 নম্বর যে কথাটা এই জায়গায়, সেটা হলো অনেক ভাই, অনেক বন্ধু বলছেন যে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন কার্যকর করা। এখানে আমি একটু ছোট্ট পরামর্শ দিতে চাই। জাতীয় নির্বাচন যেটা আছে সেটা মার্কা নিয়ে, প্রার্থীকে কেন্দ্র করে, ভোট দিয়ে জয় পরাজয়কে নিয়ে কেন্দ্র করে বিরাট একটা লাফালাফি হবে সেই দিন, বিরাট। এটা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার কোনো উপাদেয় উপকরণ উপস্থাপন করা, মেসাল উপস্থাপন করা দরকার নেই। সেই দিন যদি আপনার জুলাই সনদের একটা ব্যালট পেপারও দেওয়া হয়, তাই আমি ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে মনে করছি সেটা জুলাই সনদের ভোট ইতিবাচক নেতিবাচক যে ভোটটাই হোক, এটা গৌণ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা আগে পরে যদি করতে পারি, আমরা যেহেতু গণভোটের দিকে চলেই আসছি, আগে পরে যদি করতে পারি, আমরা ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন করব। এবং এর আগে যে কোনো একটা দিন নির্ধারণ করে আমরা সবাই মিলে যেই জায়গায় আমরা পৌঁছেছি আমরা পারবো ইনশাল্লাহ। যদি গণভোটটা আগে করে ফেলতে পারি, তাহলে আমাদের অত্যন্ত বিপুল উৎসবমুখর হবে আমাদের জাতীয় নির্বাচন। এই মানে ছোট্ট একটা পরামর্শ দিয়ে আমি সবাইকে আবার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আশা করি ইনশাআল্লাহ আমরা আশা হতে হবে না, আমরা জয়ের একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছেছি, বিজয়ের ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ জনাব আব্দুল মাজেদ আতহারী। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব বজলুর রশিদ ফিরোজ বাসদের। এরপরে আমি আব্দুল্লাহ কাফি রতন ভাইয়ের কাছে আসবো। মাননীয় সভাপতি, কমিশনের সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সবাইকে শুভ অপরাহ্ন। আজকের যে আলোচনার সূত্রপাত করেছেন মাননীয় সভাপতি এবং বিজ্ঞ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলেছেন, একটা যে বিষয়ে আমাদের এখানে সবার একাগ্রতা এবং ঐকান্তিকতা সেটা লক্ষ্য করেছি যে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারি কিনা, যে জুলাই সনদ সেটাকে আমরা স্বাক্ষর করতে চাই সবাই, জুলাই সনদের আমরা বাস্তবায়ন চাই এবং তার একটা আইনি সুরক্ষা আমরা চাই। তার জন্য সেই বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়েই আমাদের এর আগেও বেশ কয়েকটা বৈঠক হয়েছে, আজকেও চলছে এবং ইতিমধ্যেই কোনো নেতৃত্ব সেটা বলেছে যে আরও 2-1 দিন সময় চাই এটার জন্যে, রাজনৈতিক দলগুলো যতটা কাছাকাছি আসতে পেরেছি সেটাকে আরও সুনির্দিষ্ট করার জন্যে, ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্যে। তা আমি ওই বক্তব্যের সাথে একমত। নিশ্চয়ই যে সময়টা দেওয়া হয়েছিল
সেই সময়ের একটা ফলাফল ইতিমধ্যেই মানে প্রকাশিত হয়েছে। অনেকটা কাছাকাছি আমরা আসতে পেরেছি। আগে যেরকম অনেকগুলো ভাগ ছিল, যে গণভোট, গণপরিষদ, সংবিধান সংস্কার সভা, জাতীয় সংসদ, সাংবিধানিক আদেশ এবং 106 এগুলো ছিল, 6টা বিষয় ছিল। তার মধ্য থেকে এসে এখানে মোটামুটি কাছাকাছি জায়গায় এসেছে। যারা গণপরিষদ চায় তারাও এখন একটু ইয়ে করে আসতেছে, যারা গণভোট চায় নাই তারাও এখন গণভোটের দিকে যাচ্ছে, 106-এর কথাও আসছে। এবং একটা জায়গায় মানে একটা দুইটা দল বাদে বাকিরা সবাই আমার মনে হয় যে এখানে সাংবিধানিক আদেশের কথা যেটা বলা হয়েছিল, কনস্টিটিউশন অর্ডার, এইটার পক্ষে মানে তেমন কোনো মতামত সেখানে পাওয়া যাচ্ছে না। আমরাও আমাদের দলের পক্ষ থেকে মনে করি যে সাংবিধানিক আদেশের পক্ষে যাওয়ার কোনো বিষয় নাই, কারণ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হয়েছে, ভুলও হইতে পারি, যে এটা একটা আলাদা একটা সোপ্রা কনস্টিটিউশন হয়, একই সাথে দুইটা সংবিধানের মধ্যে আমরা পড়ে যাব, একটা বিতর্কের মধ্যে পড়ে যাব। তো এখানে যেটা আছে যে এই যেটা ছাকি এখানে উল্লেখ করেছেন, যে আমার মনে হয় যে আমরা তারপরেও দলের মধ্যে একটু আলোচনা করতে হবে, বিভিন্ন রাজনৈতিক দল, অন্যান্য জোট, তাদের সাথে একটু কথা বলবো, যেহেতু সময়ের কথা বিবেচনা আছে, যে আমরা যেটা গণভোটের কথা বলছেন সেটা আমরা বিবেচনা করতে পারি কিনা। আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা মানে পরবর্তীতে জানাবো, একটু আলোচনা করে দলের মধ্যে। তবে সেই ক্ষেত্রে এই গণভোটটা চাওয়ার ক্ষেত্রে আবার এখানে কথা আসছে, এটা সম্পর্কেও বলা দরকার যে এই পার্লামেন্টটা হবে, আগামী পার্লামেন্ট একটা বিশেষ পার্লামেন্ট, এটাকে কি সংবিধান সংস্কার সভা নামে ডাকা হবে কিনা, না কি নামে ডাকা হবে, নাম পরিবর্তন। আমার কাছে যেটা মনে হয়েছে, এই ধরনের নাম পরিবর্তন ইত্যাদি ইত্যাদি জটিলতায় গেলে, যেটা আমরা ওই সাংবিধানিক কাউন্সিল এনসিসি করতে চেয়েছিলাম, সেগুলোর জটিলতার মধ্যে আবার পড়ে যাব। তা আমার মনে হয় যে এই ইয়ের মধ্যেই যদি সনদ, সেই সনদের মধ্যেই উল্লেখ থাকে যে এই সনদটা গ্রহণ করছে কিনা, জনগণের সম্মতির জন্য গণভোট আমরা করব। সেই গণভোট করলে পরে সেখানে সনদে উল্লেখ থাকবে যে এই সনদটা সেখানে আগামী নির্বাচিত যে জাতীয় সংসদ হবে, সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা এটা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেটা বাস্তবায়ন করবে। আগের একটা অঙ্গীকারে 2 বছর ছিল, সেটা এখানে প্রথম অধিবেশনও হতে পারে, অথবা 2 মাস সময় দিতে পারি, যে 2 মাসের মধ্যে এটা বাস্তবায়ন হবে। তাইলে আবার আলাদা করে মনে হয় এটা একটা নামকরণ করার এই পার্লামেন্টের সেটার কোনো প্রয়োজন পড়বে বলে আমরা মনে করি না। তো আমরা সেই জন্যই বলছি যে ওই সনদের ক্ষেত্রেও যেটা আমরা বলতে চাইছি, আগেও যেগুলো সর্বসম্মত গণভোটের জন্য দিলেও যেটা সর্বসম্মত সেটাই শুধুমাত্র দেওয়া উচিত, নোট অফ ডিসেন্টগুলো আলাদা করে রাখা উচিত। আর এটা আরেকটা প্রস্তাব আসছে, সেটাও আলোচনা করতে পারে মোস্তাক ভাই, যেটা বলছিলেন যে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রেও সেগুলো কমিয়ে আনা যায় কিনা, সেটাও আর একটু রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে, যে একটা মেজর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে নোট অফ ডিসেন্টটা থাকলো, মেজর না হলে সেটাকে একটা অবজারভেশনের মধ্যে রাখা যায় কিনা, সেই প্রক্রিয়াটা অবলম্বন করলে আমার মনে হয় যে আমরা সবাই মিলে ঐক্যমত্যের ভিত্তিতে এই জুলাই জাতীয় সনদ সেটাকে স্বাক্ষর করতে পারবো। এটা আইনগত যে সুরক্ষা, সেই সুরক্ষাটাও দিতে পারবো, এবং সেখানে এটার যে বাস্তবায়ন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ঐক্যমত্য পোষণ করবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব বজলুর রশিদ ফিরোজ। মাননীয় সহসভাপতি কিছু বলবেন বোধহয়, এরপরে আমি রতন ভাই আপনার কাছে আসবো। আচ্ছা, ছোটোখাটো কয়েকটা বিষয় যদিও গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে যে ইন্টারজেক্ট করা দরকার। তার মধ্যে একটা হচ্ছে, যখন আমাদের বিশেষজ্ঞরা কনস্টিটিউশন অর্ডারের কথা বলছেন, তারা পাশাপাশি আরেকটি সংবিধান তৈরি হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই। এটা কোনো অবস্থাতেই সেটা বলা হয়নি, এবং এটা কোনো অবস্থাতেই সংবিধান সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত এনসিসির বিষয় নয়। কারণ এনসিসির স্ট্রাকচার ইত্যাদি সমস্ত কিছুই ছিল যে পরবর্তী সময় তৈরি করা হবে। সংসদ না হলে তো আর সংসদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নেত্রী থাকতে পারবে না, স্পিকার। ফলে এটা দুটো গুলিয়ে ফেলাটা ঠিক হবে না, এটা যথাযথ নয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে জুনায়েদ সাকি সেটা বলেছেন, এবং অন্য সময় অনানুষ্ঠানিক আলোচনায় এটা এসছে, যখনই আমরা বলছি যে আগামীতে যাতে এই সনদের মধ্যে উল্লেখিত সংবিধানের মৌলিক বিষয়গুলো সংস্কার করা হবে, তার একটা প্রোটেকশন দরকার। এটাই আমরা বলছি, আইনি সুরক্ষা। এবং আগামী সংসদের, সেটা যে নামে আপনারা অভিযোগ করুন, আগামী আইনসভা যেটা তৈরি হবে,
সেই আইনসভার যে অতিরিক্ত ক্ষমতাটা দেওয়া হচ্ছে, এক অর্থে এটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারই দেওয়া হচ্ছে, এই বিতর্কে আমরা না গেলেও, যে তারা বড় রকমের সংস্কার করতে পারবে, এইটা আইডেন্টিফাই হওয়া দরকার। আদারওয়াইজ যেটা হবে, যে সাকি যেটা বলেছেন 12 এবং 14 থেকে আলাদা করব কিভাবে? 13 তো ত্রয়োদশ সংসদ, তো 12 বা 14 সংসদ নয়। এইটা এত রক্ত প্রাণ এত কিছুর পরও আমাদের, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাংবিধানিকভাবে সুরক্ষার যে ব্যবস্থা, আইনি সুরক্ষা, সেটার একটা দিক বোধহয় হচ্ছে এটা একটু বিবেচনা করা দরকার, যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আপনি কোনোভাবে তাদেরকে দেয়া দরকার, যাতে করে, এবং যেটা জনগণকেও জানানো দরকার নির্বাচনের আগে, যে পার্লামেন্ট ভোট আপনারা দিচ্ছেন, তা তো জাতীয় সংসদের জন্য ভোট দেবে। এখানে যেটা আলোচনা হচ্ছে যে জাতীয় সংসদের নির্বাচনের সঙ্গে একই সময়ে গণভোট করা বা আগে করা, কিন্তু যখনই ওই ভোট দিচ্ছেন তারা যেন জানেন যে কি পাওয়ার তারা দিচ্ছেন। তারা তো এই পার্লামেন্টকে একটা এডিশনাল পাওয়ার আসলে দিচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা, দিচ্ছেন। শুধুমাত্র অ্যামেন্ড করার পাওয়ার তো দিচ্ছেন না, তার বাইরেও তো দিচ্ছেন, তাই তো? সেইটার জন্য এই প্রশ্নগুলো উঠেছে। ফলে এটা কনফিউজ হওয়ার কিছু নাই যে সংসদের নাম কেউ বদলে দিচ্ছে না। সাকির যে প্রস্তাব, আমি বুঝতে পারি যে সেটা সংসদের নাম বদলে দেওয়ার কোনো প্রস্তাবের মধ্যে নাই, আমি অন্তত পক্ষে শুনিনি। যদি আমি ভুল করে থাকি, আপনার প্রস্তাব তাকে আমাকে বলুন। ফলে বিষয়টা হচ্ছে যে এটা সুনির্দিষ্ট করা, সেটা কিভাবে করা যায়, যে নির্বাচিত জনপ্রতিনিধিরা ত্রয়োদশ সংসদ যদি হয়, সেই সংসদ এই পাওয়ারটা থাকবে যে সে মৌলিক সংস্কার করবে এবং সেটা সুরক্ষিত থাকবে, সেটা আমাদের নিশ্চিত করা দরকার। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমরা গত 8 মাসেরও বেশি সময় ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় রুহিন হোসেন প্রিন্স ভাই কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তো তার জায়গায় নতুন সাধারণ সম্পাদক সদ্য নির্বাচিত জনাব আব্দুল্লাহ কাফি রতন ভাই আজকে প্রথম এসছেন। আমরা এখন তার বক্তব্য শুনবো। জনাব আব্দুল্লাহ কাফি রতন। শ্রদ্ধেয় সভাপ্রধান, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, এবং ব্যক্তিগতভাবে আমি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের একজন উজ্জ্বল শিক্ষক অধ্যাপক আলী রিয়াজ, উপস্থিত অন্যান্য কমিশনের সদস্যবৃন্দ, এবং আজকে যে 30টি রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছেন তাদের নেতৃবৃন্দ। এটা আমার প্রথম দিন, হয়তো আমার আসার প্রয়োজন থাকতো না। আমাদের সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, তিনি এই ঐক্যমত্য কমিশনের সমস্ত বিষয়গুলি দেখাশোনা করতেন। তো ওনার ব্যক্তিগত কারণে তিনি আজকে আসতে পারেননি। যদি আসতেন তাহলে হয়তো আমি নাও আসতে পারতাম। তো প্রথম দিন বলে আমি শুনলাম, সবার বক্তব্য শুনলাম। আমাদের জোটের সমন্বয়ক কমরেড বজলুর রশিদ ফিরোজ, তিনি আমাদের ভাবনাটা বলছেন। আমাদেরকে যদি আরও 2টা দিন সময় দেওয়া হয়, 7 তারিখ বলেছেন অধ্যাপক আলী রিয়াজ, সেটা যদি 8 তারিখ হয় তাহলে আমাদের জন্য, আমরা আমাদের ইন্টারনাল পার্টি সম্মতি প্লাস আমাদের জোটের এবং অন্যান্য যাদেরকে আমরা কনভিন্স করতে পারবো বলে মনে করি, তাদেরকে কনভিন্স করে আমরা 8 তারিখে একটা হয়তো আমরা ঐক্যমত্যে, সত্যিকার অর্থ ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। তো আমি যেই আলোচনাগুলি হয়েছে আজকে, মূলত জুলাই সনদ বাস্তবায়ন নিয়েই আলোচনা হয়েছে। সেটা আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার করে দিয়েছে, কি করা উচিত, কি করতে হবে। সেই বিষয়গুলি নিয়ে আমরা নিশ্চয়ই 8 তারিখে আমাদের পার্টির যে মত, সেই মত আমি পরিপূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমি শুধু 2টা বিষয়ে একটু বলতে চাই। প্রথম বিষয়টা হচ্ছে, আমরা এখানে অনেকে আছি যারা 90-এর গণঅভ্যুত্থানে ছাত্রকর্মী হিসাবে কাজ করেছিলাম। আমরা সেই সময় যারা আমাদের রাজনৈতিক নেতারা ছিলেন, তারা 3টা জোটে বিভক্ত ছিলেন, এবং সেই 3টা জোটের একটা রূপরেখা তৈরি হয়েছিল যে 90-এর গণঅভ্যুত্থানের পরে যদি এরশাদের পতন হয়, তারপরে কিভাবে দেশটা পরিচালিত হবে এবং রাজনৈতিক দলগুলির কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এবং তারা পতিত স্বৈরাচারের কোনো নেতৃবৃন্দকে তাদের দলে নিবে না। কিন্তু খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমরা দেখেছিলাম সেই সময় যে সেই 3 জোটের রূপরেখা, সেটা কিন্তু কোনোভাবেই রক্ষিত হয় নাই। এরশাদের ক্যাবিনেটে যারা ছিলেন এবং তার যে ক্ষুদ্র ক্যাবিনেট ছিল 7 জন 8 জনের, তাদেরকে কে আগে দলে নেবেন সেই প্রতিযোগিতা হতে আমরা দেখেছি। আমি এই প্রসঙ্গটা এখানে আনলাম এই কারণেই যে আমরা এখানে 30টা দল মিলে চুক্তি করব,
এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, ডেফিনেটলি ইটস এ সোশ্যাল কন্ট্রাক্ট, যে আমরা 30টা দল সিদ্ধান্ত করছি যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে জুলাই অক্টোবরে যেই 1000 মানুষ মৃত্যুবরণ করেছে, 25,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, এবং সেটার মধ্য দিয়ে আমরা স্বৈরাচারকে হটিয়েছি। সুতরাং তারপরে যে একটা নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা, সেই ব্যবস্থা কায়েমের জন্য আমরা হচ্ছে একটা নতুন মানে সংবিধানের যেই ধারাগুলি এই স্বৈরাচার এবং ফেসিবাদ তৈরি হওয়ার জন্য দায়ী, সেইগুলিকে আমরা পরিবর্তন করতে চাই। ফলে এইটা কিন্তু আমাদের কমিটমেন্ট, কিন্তু এই কমিটমেন্ট যে রাখবো সেটা কিন্তু নাও হতে পারে, যেটা আমরা 3 জোটের রূপরেখা রাখি নাই। ফলে আমি এটা হয়তো আপনাদের কাছে আবেগী মনে হতে পারে বা এটা একটা ইমোশনাল ইস্যু হতে পারে। আমি মনে করি যেহেতু ইটস এ সোশ্যাল কন্ট্রাক্ট, প্রতীকীভাবে হলেও আমাদের 18 কোটি মানুষকে এটা সাক্ষী হিসাবে রাখা উচিত। যদি কেউ এই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যেতে চায়, এই অব্লিগেশন থেকে বেরিয়ে যেতে চায়, জনগণ যেন তাকে দায়ী করতে পারে যে আপনি এই অব্লিগেশন থেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা সাক্ষী ছিলাম যে আপনি বলেছিলেন এই চুক্তি আপনি মানবেন, আপনি মানেন নাই। সুতরাং আমার মনে হয় যে এটা একটা আবেগী হতে পারে, আমি একটু আবেগের সাথেই বললাম, এবং যে এই আবেগটা কেন আসে, কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখেছি কিভাবে আমাদের বন্ধুরা মৃত্যুবরণ করছে, কিভাবে তাদের গুলি লাগছে, কিভাবে তাদের খুলি উড়ে যাচ্ছে। সুতরাং ওই আবেগ থেকে আমি বলতে চাই যে এই জনগণকে সাক্ষী রাখা হোক। জনগণ লড়াই করেছে, কোটি কোটি মানুষ লড়াই করেছে। আমরা 30টা দলের লোক শুধু লড়াই করি না, যারা কোনো দল করে না, যাদের কোনো দলীয় পরিচয় নাই, তারা লড়াই করেছে, তারা জীবন দিয়েছে। 24 জন রিক্সা শ্রমিক ঢাকা শহরে জীবন দিয়েছে। তাদের তো কোনো কোটা নিয়ে কোনো বিষয় ছিল না, তাদের তো কোনো মানে ক্ষমতা নিয়ে কোনো বিষয় ছিল না, কেন তারা জীবন দিয়েছে? সুতরাং তাদেরকেও সাক্ষী হিসাবে রাখা হোক। আমি এই কথাটা বলতে চাই। এটা হচ্ছে একটা আবেগী বিষয়। আমি সরি যদি কাউকে হার্ট করি। আর আরেকটা বিষয় একটু স্যারের অনুমতি নিয়ে আমি বলতে চাই, আজকের আলোচ্য বিষয় নয়, কিন্তু তারপরও আমি 1 মিনিট সময় আমি নিব। এইখানে আমরা পটভূমিতে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করেছি। আমি পরশুদিন পেয়েছি, আমাকে মেল করা হয়েছে কমিশন থেকে। তো আমি পড়তে গিয়ে একটু খটকা লেগে গেল আমার মনে, কারণ আমি এতদিন ধরে স্বাধীনতার ঘোষণাপত্র যেভাবে পাঠ করেছি, যে শব্দ আমি পাঠ করেছি, এখানে সেই শব্দটার একটু পরিবর্তন আমি দেখছি। সেখানে 3টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমি প্রতিটা বক্তৃতা, আমার যেখানে বক্তৃতা দিই 3টা কথা আমি বলি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এইখানে দেখছি সামাজিক সুবিচার। এবং আমি এটা আমি আমার কাছে সংবিধান আমি উল্টে দেখলাম, 7ম যে তফসিল, সেখানেও সামাজিক সুবিচার লেখা আছে। পরবর্তীতে আমার কাছে এই ঘোষণাপত্রের যেই ঐতিহাসিক দলিল আছে 72 সালে যেটা প্রকাশিত হয়েছিল বই আকারে, সেখানে আমি গিয়ে দেখলাম সেখানে সামাজিক ন্যায় বিচার লেখা আছে। এবং কি 5ম সংশোধনীতে, এটা সালাউদ্দিন ভাই আরো ভালো বলতে পারবেন, আমি খুব স্মৃতি থেকে বলছি, সেখানে 5ম সংশোধনী যখন হলো মূলনীতি পরিবর্তন করা হয়, সমাজতন্ত্রের জায়গায় বলা হয়েছিল সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। সুতরাং শব্দটা কিন্তু সামাজিক ন্যায় বিচার। এখন এটা সামাজিক সুবিচার কিভাবে হয়ে গেল, আমি সেটা হয়তো বোঝার চেষ্টা করছি। কারণ ন্যায় বিচার আর সুবিচারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, গালফ অফ ডিফারেন্স। সুবিচার হলেই যে ন্যায় বিচার পাবে তা কিন্তু না। সুতরাং আমি কমিশনের কাছে অনুরোধ করব যে এটা বড় ধরনের ভুল যেন আমরা না করি, কারণ ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিটা মানুষের আছে। সুবিচার আপনি পেতে পারেন, কিন্তু ন্যায় আপনি নাও পেতে পারেন। সুতরাং আমি আলী রিয়াজ স্যারের কাছে অনুরোধ করব যে এই জিনিসটা আমি যদি প্রথম দিন আসলাম, আমি যদি বাড়তি কথা বলে থাকি তো আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি মনে করি যে এই ভুলটা যেন আমাদের এই জুলাই সনদে না হয়, এটাকে সামাজিক ন্যায় বিচার যাতে করা হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুল্লাহ কাফি রতন। নিশ্চয়ই মাননীয় সহসভাপতি কনস্টিটিউশনের বিভিন্ন ভার্সন অলরেডি ঘেটে দেখা শুরু করেছেন, নিশ্চয়ই বিবেচনা করবেন। আমি জনাব সারওয়াত তুষার, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এবং আজকের যে আমাদের কমিশনের সর্বশেষ পর্যায়ের প্রায় শেষের দিকে আলোচনা, তো আমাদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে, আমি আর রিপিট করছি না, শুধু একটা জিনিস সবার কাছে আমার আহ্বান, যেহেতু আমরা অনেক দিনের আলোচনার পরে এখন মোটামুটি সবাই কিন্তু এক জায়গায় এসছে বলে মনে হচ্ছে, বা অন্তত সেরকম আভাস পাওয়া যাচ্ছে। কিছু ভাষাগত হয়তো ভিন্নতা আমাদের মধ্যে আছে। ফলে আমি কমিশনের কাছে আহ্বান জানাবো যে মোটামুটি আমরা এই হাউসের আজকে এনভায়রনমেন্ট কিংবা টেম্পারমেন্টটা বুঝতে পারছি, যে সবাই কি বলার চেষ্টা করছে। যেমন কথাটা এসছে যে কনস্টিটিউশনাল অর্ডার হোক, কিংবা অর্ডার শব্দে হয়তো অনেকের আপত্তি আছে, লিগ্যাল ফ্রেম অর্ডার হোক কিংবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক, যেটাই হোক, তার মধ্য দিয়ে গণভোট, এবং গণভোটের মধ্য দিয়ে জনগণ বলবে যে আগামী পার্লামেন্ট তার একটা স্পেশাল স্ট্যাটাস থাকবে, যে তাদের একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, মানে সংবিধানের মেজর পরিবর্তন, যেটা সংশোধনীর অধিক, এই ধরনের পরিবর্তন করার এখতিয়ার আগামী সংসদে থাকবে। এই যে কথাটা সবার প্রস্তাবে, কিন্তু আমি যেটুকু দেখলাম যে ঘুরে ফিরে এই কথাটাই এসেছে।
এখন কমিশন যদি আপনারা যেমন আমাদেরকে আগে বলেছেন যে আপনারা একটু নিজেদের মধ্যে বসেন রাজনৈতিক দলগুলো, এবং আমি যতটুকু জানি রাজনৈতিক দলগুলো একসাথে বসেছে। এখন আমি অনুরোধ করবো যে আমাদের নেক্সট বৈঠক যেদিনই হোক, পরশু দিন হোক কিংবা তারপরের দিন হোক, কমিশন যদি একটা এক পাতার, যেটা আপনারা আগে একবার দিয়েছেন কনস্টিটিউশনাল অর্ডারের, ওইটার একটু রিভাইজড একটা ভার্সন এখনকার মতামতগুলোকে ইনকর্পোরেট করে এক পাতার একটা প্রস্তাব সবার কাছে দেয়, সেই ডকুমেন্টের ভাষাগত কি পার্থক্য বা আপত্তি আমাদের মধ্যে আছে সেটা যদি আমরা মিটিগেট করি, তাহলে আলোচনাটা আসলে শেষের দিকে আসবে। ফলে এখন আমরা যে আলোচনা করছি ঘুরে ফিরে একটা পর্যায়ে একই আলোচনা হবে বলে মনে হচ্ছে। এর চেয়ে সবার কথাটা আজকে শুনে তারপর যদি আপনারা একটা এক পাতার ডকুমেন্ট আমাদেরকে দেন, তাহলে আমরা সেটার উপর দাঁড়িয়ে কথা বললে পরিণতির দিকে আমরা যেতে পারবো বলে মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সারওয়ার তুষার। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আহমদ আব্দুল কাদের। মাসুদ রানা সাহেব, আপনার কাছে আমি আসবো। বাসদ মার্ক্সবাদী মাসুদ রানা, আপনার কাছে আমি পরে আসবো। ডক্টর আহমদ আব্দুল কাদের, খেলাফত মজলিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, কমিশনের সদস্যবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বক্তব্য খুবই কম। আমাদের দলীয় স্ট্যান্ড আগে বলেছি, এখনো বলছি, ঐক্যমতের স্বার্থে আমরা অবশ্যই সবার সঙ্গে মিলিতভাবে মত দেওয়ার চেষ্টা করব। আজকে বড় আশার কথা হচ্ছে যে আমরা আশা দেখতে পাচ্ছি, পরন্ত বিকেলে এসে আমরা এখন এক পথে চলার চেষ্টা করছি। ইতিমধ্যে গণভোট নিয়ে বিতর্ক ছিল, এখন সেটা নিরসন হয়েছে, এবং সব এক পথ হয়েছে, গণভোট হবে। এটা সময় নিয়ে বিতর্ক হতে পারে, এটা ভিন্ন প্রশ্ন, কিন্তু গণভোট আমরা মেনে নিচ্ছি, মানে আইনি ভিত্তি মেনে নিচ্ছি আমরা। এটা বড় কথা। আমরা আইনি ভিত্তি চেয়েছিলাম, আপনারা কেউ বলছে আইনি ভিত্তি হবে, এটা ডেফার করেছিলেন, আমরা ডেফারের বিরোধী ছিলাম। এই গভর্নমেন্টের আমলে এটা আইনি ভিত্তি পেতে হবে আমরা বলেছিলাম। এটা আপনারা সবাই স্বীকার করেছেন এবং সবাই মেনে নিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হবে, এটা একটা প্রয়োজনীয় বিষয়। অর্ডারে হবে নাকি 106 ধারায় মতামত চাওয়া হবে, এটা একটা আমি মনে করি নেহায়তি পদ্ধতিগত বিষয়। এটা এত বিস্তৃত আলোচনার প্রয়োজন হচ্ছে বলে মনে করি না আমি, কারণ সাংবিধানিক অর্ডারের কিন্তু রেফারেন্স আমাদের দেশে বহু আছে। আগে যে সংশোধন হয়েছে, রেফারেন্ডাম হয়েছে, এগুলো কিন্তু সবই সাংবিধানিক পত্তায় হয়েছে, অর্ডার দিয়ে হয়েছে, কিন্তু মনে রাখতে হবে। এটা আমার সাহেব বেজে বলেছেন যে এটা নতুন পথ খুলে যাবে, এটা আগেই পথ আমরা খুলে ফেলেছি, নতুন কোনো বিষয় এটা নয়। কিন্তু এই জন্য আমি মনে করি অর্ডারের মাধ্যমে হলে আর ঝামেলায় পড়াতে হয় না। এরপরে আমাদের সাকিব ভাই যেটা বলছেন যে আগামী সংসদকে দায়িত্ব দিয়ে, আমি দায়িত্ব প্রয়োজন মনে করি না, এটা বাধ্য করার প্রয়োজন মনে করি। রেফারেন্ডাম মানে হচ্ছে যে আইনি ভিত্তি পেয়ে গেল। এখন একটা ফর্মালিটির জন্য আগামী জনপ্রতিনিধিরা বসে প্রথম অধিবেশনে রেটিফাই করবে, উইদাউট দায়িত্বদার, আর কোনো দায়িত্বদার নাই। এজন্য নাম আলাদা হওয়ার প্রয়োজন নাই। যথা নেমে ইলেকশন হবে, ইলেকশনে যারা আসবেন তারা তাদের প্রথম অধিবেশনেই এই রেফারেন্ডামে কৃত যে সমস্ত বিষয় আছে জাতীয় সনদকে তারা রেটিফাই করবেন। এটা হলে রদ্দ হয়ে গেল সেটা। এই জন্য মনে করি জটিলতা কমিয়ে নিয়ে সাংবিধানিক অর্ডারের মাধ্যমে রেফারেন্ডাম হবে। রেফারেন্ডামে গৃহীত হওয়ার পরে এটাকে আগামী সংসদ প্রথম অধিবেশনে রেটিফাই করবে, এটা আমাদের প্রস্তাব। এবং আমি মনে করি আপনারা পরবর্তী সময়, যেটা আমাদের এক ভাই বলেছেন, এনসিপি ভাই বলেছেন, যে একটা কাগজের মধ্যে আপনারা একটা প্রস্তাব নিয়ে আসেন, তাহলে বাইরে আলোচনা করার প্রয়োজন নাই। আর এই সমস্ত মীমাংসা কথা বলছেন যে ডিসেন্ট, এগুলো আপনারা আলোচনা করেন। যারা ডিসেন্ট আমরা ডিসেন্ট খুব একটা করি নাই, যারা করেছেন তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, এটা আমি অবশ্যই করবো না। কিন্তু এই নিয়ে আবার সময় ক্ষেপণ ঘন্টার পর ঘন্টা কোনো প্রয়োজন নাই। আর সামনের যেদিন আগামীকাল হোক, পরশু হোক, বা এর পরের দিন হোক, এর মধ্যে সমাধান করতে হবে। আমি মনে করি সমাধান করা সম্ভব, কারণ পরিস্থিতি যা দাঁড়িয়ে যাওয়া অবস্থায় এটা কোনো জরুরতা এখন খুব একটা নাই। যেহেতু মূল বিষয় বিষয় এটা আমরা সবাই এক কথা হয়েছে, এটা করা যাবে। এখন হচ্ছে এটাকে সাংবিধানিক অর্ডার করবেন না কীভাবে করবেন, এটাকে বিষয়, এটাও কিন্তু জটিল ব্যাপার না। এটা আগে আমি বলেছি যে আমাদের দেশে এই রেফারেন্সের বহু ঘটনা আছে। জিয়াউর রহমান সাহেব এটা ভেবে করেছিলেন, এরশাদ সাহেব ভেবে করেছিলেন, কিন্তু এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। এই জন্য আমি মনে করি এই পথে গেলে আমাদের সহজ হয়ে যাবে, এবং পরবর্তী সংসদ এসে নাম যাই দেন, জনপ্রতিনিধিরা বসে প্রথম অধিবেশনে রেটিফাই করবেন, এটা আমাদের প্রস্তাব। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাসুদ রানাকে, বাসদ মার্ক্সবাদী দলের। কমিশনের হাসান কাইম ভাইয়ের কাছে আসবো। সভাপতি এবং কমিশনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, সবাইকে আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে আমাদের দীর্ঘদিনের যে আলোচনা, সম্ভবত সেই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা যে আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এটাই ছিল আমাদের মূল আকাঙ্ক্ষা। এবং সেই জায়গা থেকে আমরা অনেকগুলো পরিবর্তন, বিশেষ করে সাংবিধানিক অনেক ধরনের পরিবর্তন, সেগুলো নিয়ে আমরা আলোচনা হচ্ছে এবং সেগুলো পরিবর্তনও হবে। কিন্তু এটাও আমরা জানি যে সাংবিধানিক এই পরিবর্তনগুলো অবশ্যই একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করবে, এ কথা ঠিক, কিন্তু তার মানে কিন্তু ফ্যাসিবাদের বিলোপ হবে না। সেটার জন্য আমাদের আরও দীর্ঘ সংগ্রাম, সেটার প্রয়োজন আছে। এবং মানুষের সমস্ত ধরনের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম, পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, সেটা আমাদের অব্যাহত রাখার প্রক্রিয়ায় সেটা দাঁড়াবে। ফলে সেটা আমাদের একটা দীর্ঘ সংগ্রাম। আজকে আমি কাইম ভাইকে বলছিলাম যে আপনার দলের নাম তো এখন পরিবর্তন করতে হবে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, রাষ্ট্রের তো একটা সংস্কার হয়তো হচ্ছে। তো সেটা এমনি বললেও আসলে এটার একটা বাস্তবিক কার্যকারিতা হয়তো সামগ্রিক সংগ্রামের মধ্যে আছে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা এসেছে, এটা নিয়ে তো আমরা যখন কমিশনের সাথে ইনফরমাল আলোচনা হয়, সেখানেই আমরা বলেছিলাম যে গণভোটের ব্যাপারে আমাদের আপত্তি নেই। এটা আমরা ওই সময়টাতে বলেছিলাম, গণভোট, জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু গণভোটের আইনি ভিত্তির জায়গাটা কিভাবে দাঁড়াবে, সেই বিষয় নিয়ে আমাদের কিছু জিজ্ঞাসার কথা আমি বলেছিলাম। যে যেহেতু আমাদের সংবিধানে নাই, বা জুলাই ঘোষণার ভিত্তিতে জুলাই সনদ, সেই জুলাই ঘোষণাতেও গণভোটের বিষয় নাই, তাহলে এটার একটা আইনি ভিত্তি সেটা কিভাবে হবে। ফলে সেই আইনি ভিত্তির জায়গাটা যদি আমরা বের করতে পারি, তাহলে তো গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, সেই দুইটা বিষয় একসাথে হতে পারে। তো সেটা অবশ্যই সেটার সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা ধরেন বিশেষ সাংবিধানিক আদেশ বা এই প্রক্রিয়ায় আমরা মনে করি সেটা বিশেষ সাংবিধানিক আদেশ স্পেসিফিকভাবে সেটার পক্ষে আমরা না। আরও কোনো বেটার ওয়ে বের করা যায় কিনা, সেই দিকটাই আমরা বলেছিলাম। সেটাই আমাদের আজকেও বিষয়, কথা বলার বিষয়। আর গণভোটের মধ্য দিয়ে যেটা, সেখানে অবশ্যই আমাদের জুলাই অঙ্গীকারনামায় নোট অফ ডিসেন্ট যেগুলো আছে, সেগুলোকে কাউন্টে নিয়ে, অর্থাৎ সেগুলোকে স্পেসিফিক করেই আমাদের এই গণভোটের বিষয়ে আমরা একমত, এই দিকটাও আছে। আর এখানে আজকে যে আরেকটা আলোচনা আসছে যে সংসদকে এম্পাওয়ার্ড করার কথা এসছে, যে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ যেটা হবে, বা যে নামে আমরা বলি না কেন, সেটাকে কিভাবে আরো এম্পাওয়ার্ড করা যায়। তো এম্পাওয়ার্ড করার ব্যাপারটা আবার যাতে আমরা যে জুলাই সনদ, অর্থাৎ আমরা যে বিষয়গুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে কমন এগ্রিমেন্ট আমাদের হয়েছে, তার মধ্যেই থাকে, এই দিকটাও আবার আমাদের খুব খেয়াল করা দরকার। এম্পাওয়ার্ড করার ব্যাপারটা যাতে এরকম না হয় যে তাদের এমন একটা ক্ষমতা তৈরি হলো যে ৭২-এর সংবিধানকে ২৬ সালের সংবিধানে এরকম লিখে দিতে পারলো, এরকম এম্পাওয়ার্ড করার ব্যাপারটা অবশ্যই আমরা চাইবো না। ফলে সেই দিকটাও একটু খেয়াল করার দিক আছে বলে আমার মনে হয়। ফলে এই দিকগুলো আমি বলছি যে অবশ্যই আমরা অনেক কাছাকাছি এসেছি এবং আমরা গণভোট, জাতীয় সংসদ নির্বাচন, এটাই আমারও মনে হয় যে এটাই একটা সমাধানের জায়গা। এবং আমরা এই কথা বারবারই বলেছি যে রাজনৈতিক দলগুলো অবশ্যই জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করে না। ফলে জনগণের মতামত অবশ্যই নেওয়াটা খুব জরুরি, এই কথা আমরা আমাদের লিখিত বক্তব্যে সবসময় বলেছি। সেই জায়গা থেকে এই ধরনের একটা বিষয়কে আমরা ভীষণভাবে অ্যাকসেপ্ট করি এবং সেটার প্রক্রিয়া যাওয়া উচিত। আর সেক্ষেত্রে আমাদের নোট অফ ডিসেন্টকে অবশ্যই কাউন্ট করা ব্যাপারটাও এগ্রিমেন্টে থাকা ব্যাপারটা আছে, এবং অবশ্যই অ্যাড্রেসিংটা থাকতে হবে জুলাই সনদকে, যাতে সে কার্যকর করতে বাধ্য থাকে এবং একটা নির্দিষ্ট সময়সীমাও থাকা উচিত। ৩-৪ মাসের
যে সময়সীমার কথা সেটা আমরা এগ্রি করি, সেইভাবে বিষয়টা আসা উচিত। কিন্তু আমাদের পলিটিক্যাল আলাপ আলোচনা এবং আমরা যতটুকু আলোচনা করেছি তার ভিত্তিতে এবং সীমারেখা তার মধ্যেই যেন হয়, সেই দিকটাই আমরা মনে করি যে সেই দিকগুলোকে বিবেচনা করে এই এগিয়ে যাওয়ার ব্যাপার আছে। আবারও আমি কমিশনের সবাইকে ধন্যবাদ জানাই এবং এই কথাটা বলতে চাই যে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামটা যাতে আমরা জারি রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাসুদ রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ভাইকে। তো প্রথমত এই কমিশনের যারা আছেন এবং যারা আমরা আসলে এখানে উপস্থিত হয়েছি সবাইকে আমাদের দলের পক্ষ থেকে এবং আমার জায়গা থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই। তো আমি আসলে আমি বা আমরা বেশ কিছু মানুষ যারা আসলে এই মেয়াদের আসলে একটা চাইছিলাম যে আসলে কমিশন যেন অন্তত আরো কিছুদিন আমাদেরকে সময় দেয় এবং আমরা যাতে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আর একটু কাছাকাছি আসতে পারি। তো সেই দুইটার জন্যই আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে এটা যে কাজে দেয়, আমাদের মধ্যে আলাপ আলোচনা যে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা আসলে আলাপ আলোচনা করে যে কাছাকাছি আসতে পারি, এইটা আসলে যে বাংলাদেশের যে ট্রান্সফরমেশনের কথা আমরা বলি যে বাংলাদেশ আরেকটা জায়গায় যাবে, এইটার এক ধরনের প্রতিফলন এইগুলির মধ্যে আছে। আমরা যারা কথা বলছি, যারা আসলে একসাথে বসছি, নিশ্চয়ই কমিশন আমাদের ফ্যাসিলিটেট করছে, কিন্তু এই পরিস্থিতিটা আসলে আমাদের শহীদরা আমাদের জন্য করে দিয়ে গেছে এবং এই জিনিসটা আসলে বাংলাদেশ নতুন করে দেখছে। আমি সেই জায়গা থেকে আজকের আলোচনা আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করছেন। আমি শুধু 2-3টা কথা একটু বলে আমার কথাটা শেষ করতে চাই। একটা হচ্ছে যে একদম খুব ক্লিয়ার আমাদের মধ্যে আজকে যদ্দূর আলোচনা হয়েছে যে আমরা এইটার একটা বাস্তবায়ন চাই, যেটা আসলে আমরা এই পর্যন্ত আলাপ করে ন্যূনতম যদ্দূরের মধ্যে আসতে পারছি, আমরা এটার একটা বাস্তবায়ন চাই এবং এই বাস্তবায়নটা আমরা চাই এমনভাবে যে এটা যেন টেকসই হয়, এটা যাতে আসলে পদ্ধতিগত কোনো ত্রুটির কারণে হুট করে আমাদের হাতছাড়া না হয়ে যায়। আবার আমরা এরকমটা চাই যে আমাদের আগামী যে প্রতিনিধিরা আসবে তাদের হাতে আমরা আমাদের প্রয়োজনে কিছু ক্ষমতা, বাড়তি ক্ষমতা দিতে চাই এবং এমন ক্ষমতা দিতে আবার চাই না যেটা আমাদের আসলে নিজেদের যে ঐকমত্য তৈরি হয়েছে তাকে আসলে ভেঙে ফেলতে পারে কিংবা অনেক দূর আমাদের আকাঙ্ক্ষার বাইরে তারা যাইতে পারে। এইগুলি হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, যেগুলি আমাদের মধ্যে আলোচনা এসছে। এখন এটাকে আপনি কিভাবে করবেন, আমরা কোন পথে করব, কোন পথে করলে টেকসই হবে, আমি মনে করি 2টা ব্যাপার আছে যেগুলো আলাপ হয়েছে, সেগুলো আমি রিপিট করতে চাই। আমি বলতে চাই আমরা নিজেদের মধ্যে আরও একটু আলাপ করতে চাই। এর জন্য আমরা 8 তারিখে যদি দুপুরে বসি তাইলে এর মধ্যে আজকে আমরা যা যা আলাপ করছি সেগুলি নিয়ে আরেকটু রিভিউ করতে পারবো। আর আমরা রিকোয়েস্ট করব কমিশনকে যে আমাদের আজকের যে টিউনিং, এটা নিয়ে এক্সপার্ট কমিশনের সাথেও আপনারা একটু বসেন, তাদের কাছ থেকে আসলে আমাদের যেগুলি অভ্যক্ত কথা, যেগুলি আমরা আইনের ভাষায় বলি নাই, রাজনীতির ভাষায় বলছি, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা যেগুলি আমরা আসলে ব্যক্ত করছি সেগুলিকে আসলে তারা কিভাবে মনে করে যে একটা আইনসম্মত এবং রাজনীতিসম্মত কিংবা আসলে আমাদের আকাঙ্ক্ষার সাথে যায়, সেটার জন্য তাদের কি সাজেশন থাকে। আমরা 8 তারিখে 2টা জিনিস আমাদের দিক থেকে, আমরা একটা জিনিস আমরা পারলে চেষ্টা করব যে একটা বক্তব্য, যদি না হয় হয়তো 2টা বক্তব্য হবে, আমরা বক্তব্যটা কমায় আনার চেষ্টা করব যে আমরা এইটুকু আমরা এইভাবে চাই। আর আপনাদের দিক থেকেও আমরা চাইবো যে আসলে কমিশন আমাদেরকে আমাদের আজকের যেগুলি শুনছেন আপনারা, এগুলির ভিত্তিতে তারা আমাদের জন্য আসলে পারলে একটা বক্তব্য, তাতে আমরা 8 তারিখ কিংবা 9 তারিখের মধ্যে আমরা আশা করি যে আমরা আমাদের জায়গাটা পৌঁছতে পারবো। আর এইটুকুই আজকে আমার দিক থেকে বলার কথা, আমি বাকিটা আসলে লম্বা করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনি আর বলতে চান না? জি, আমি এখন আমার কাছে যে লিস্ট আছে তাতে সর্বশেষ বক্তাই বলতে হবে ডক্টর আবু ইউসুফ সেলিম। যদিও আপনার দলের সভাপতি বলেছেন, আপনার যদি কোনো সাপ্লিমেন্টারি পয়েন্ট থাকে তাহলে একটু যুক্ত করেন। এরপরে আমি আর কাউকে দেখছি না। সালাউদ্দিন ভাই বলতে চেয়েছেন, সুতরাং আমি আপনার পরে সালাউদ্দিন ভাইয়ের কাছে চলে আসবো।
আসসালামু আলাইকুম। আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, কমিশনারবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ কয়েক মাস আলোচনার পরে একটি সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছি। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছিলাম, রাজপথে রক্ত দিয়েছি, নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, কোনো সংবিধানের আলোকে নয়, বাস্তবতার আলোকে, গণমানুষের চাহিদার আলোকে। তারপরেও আমরা যেহেতু মানুষ, মানব জাতি, আমরা একটি নির্দিষ্ট শৃঙ্খলা এবং আইনের মধ্যে চলতে চাই। তাই আজকের এই সংস্কার কমিশনে আমাদের বসা এবং নির্দিষ্ট একটি বিষয়কে আইনি কাঠামো দেওয়া। আজকে আমরা যে একটি সুনির্দিষ্ট আইন বাস্তবায়ন করার লক্ষ্যে মতামত প্রদান করছি এবং ঐক্যমতের কাছাকাছি পৌঁছেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমি আহ্বান জানাবো, আমাদের এই জুলাই সনদ স্বাক্ষর হওয়ার সাথে সাথেই মাননীয় প্রধান উপদেষ্টা তার আদেশের মাধ্যমে নির্বাহী যেগুলো আইনগুলো রয়েছে নির্বাহী আদেশে করা যায় সেগুলো উনি বাস্তবায়ন শুরু করবেন, অধ্যাদেশের মাধ্যমে যেগুলো বাস্তবায়ন করা যায় সেগুলো বাস্তবায়ন শুরু করবেন। এবং আমরা যেই বিষয়গুলো নির্বাহী এবং অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারছি না, যেগুলো গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এমনভাবে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়ার ব্যবস্থা করবেন যে নির্দেশনার মাধ্যমে তারা এই গণভোট যে ব্যবস্থা, সেই গণভোটের মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত হলে, অর্থাৎ আমাদের এই সনদ জয়যুক্ত হলে পরবর্তী সংসদ তা বাস্তবায়নের বাধ্যবাধকতার মধ্যে মানে বা জালে আটকা পড়ে, সেই বিষয়টি সেই নির্দেশনার মধ্যে থাকার দরকার। আমি ইতিমধ্যে শুনেছি, যেহেতু আমি আইন বিশেষজ্ঞ নয়, আমরা রাজনীতি করি, গণমানুষের পক্ষে কথা বলি, তো ইতিমধ্যে শুনেছি যে গণভোট হলেও নাকি এই সংস্কার কমিশনের যে সনদ সেটি বাস্তবায়ন করা সম্ভব নয়। যদি এইরকম বিষয় হয়ে থাকে তাহলে কেমন আদেশ হলে গণভোটের পরে হ্যাঁ জয়যুক্ত হলে বাস্তবায়ন করা সম্ভব, সেই বিষয়টির সুনির্দিষ্ট উল্লেখ থাকা দরকার। এই বিষয়গুলো বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আর গণতন্ত্র মঞ্চ ইতিমধ্যে আলোচনা করে আজকে এই হাউজে আমরা গণভোটের দিকে এগিয়ে এসেছি। আমি মনে করি এই যে সিদ্ধান্তটি হতে যাচ্ছে এটি সকল দলের কৃতিত্ব, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ আপনাদের কাছে সময় নিয়ে বিগত এই যে 1 মাস কাজ করেছে, এই জন্য গণতন্ত্র মঞ্চ ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আগামী দিনে আরও কাজ করবে এই জাতির স্বার্থ পূরণের লক্ষ্যে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর আবু ইউসুফ সেলিম। আমাদের এই ফোরামে এমন রাজনীতিকও উপস্থিত আছেন যার বক্তব্য শোনার জন্য একসময় নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস ছুটি দিয়ে দিতেন। তো তিনি এই ফোরামে খুব নিয়মিত আসেননি, মাঝে মাঝে এসেছেন, ভাগ্যক্রমে আজকে উপস্থিত আছেন। আমরা তার বক্তব্য না শুনে কি সালাউদ্দিন ভাইয়ের কাছে চলে যাব? জনাব মাহমুদুর রহমান মান্না, সবাই শুনতে চাইছে। মান্না ভাই, জি, জনাব মাহমুদুর রহমান মান্না। আব্দুল্লাহ আবু সাইদ সবাই ছিলেন, ওনাকে একটা অনুষ্ঠানে এরকম হঠাৎ বক্তৃতা করতে বলা হয়েছে, উনি প্রস্তুত নন। উনি দাঁড়িয়ে বলেছে আমি কি বলবো, কেউ কিছু বলেন বলে আমি তার একটা জোক বলি। এখন আমার অবস্থাটা এরকম হয়েছে, মানে যা কিছু বলার আছে সবই বলা হয়েছে। আমার কাছে এটা আমি মানে খুবই আশাবাদী ছিলাম যে আমরা এরকম জায়গায় পৌঁছাবো। বিশেষ করে শেষ যেদিন সালাউদ্দিন সাহেব বললেন যে গণভোটে উনি রাজি আছেন মনে করেন, আমার তখন মনে হচ্ছে এটা একটা পজিটিভ দিকে যাচ্ছে, খুবই ভালো ডেভেলপমেন্ট। আমাদের ফিক্স করতে হবে কি যে গণভোটে আমরা কি দিচ্ছি, মানে কিসের উপরে গণভোট, এটা ফিক্স করতে হবে। আর বাকিটা আবার প্রফেসর আলী রিয়াজ খুব চমৎকার বলেছেন যে এইটার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া,
না হলে এর বাস্তবায়ন নিয়ে কথা উঠতে পারে। আমি মনে করি দুটো মিলে একটা কমপ্লিট প্যাকেজের মতো হয়। এরপরেও কোনো আনরিজলভ বিষয় যদি থাকে, যেমন ধরে এটা কিভাবে হতে পারে, গণভোটের জাস্টিফিকেশনটা কি, এটা কি একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার নাকি অন্য কিছু, সম্পর্কে আমার ধারণা স্পষ্ট নয়। এই জন্য আমি আর বলবো না। আপনারা সবাই মিলে আমাকে যে অনুরোধ করেছেন খুব সম্মানিত বোধ করছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। আমি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তাকে অনুরোধ করছি। জনাব সালাউদ্দিন আহমদ। ধন্যবাদ। না, জামাত ইসলামের সুপার লয়ার আমার ভাই শিশির মুনির এবং তুষার এনসিপির, আচ্ছা, জেনে খুশি হলাম। এবং সবাই যেভাবেই হোক মজা করে বললেও কনস্টিটিউয়েন্ট পাওয়ার যখন দিয়েছে তখন বলতেই হয়। যদিও আমাকে শুরু করতে হবে যারা কনস্টিটিউয়েন্ট পাওয়ার এবং অ্যামেন্ডিং পাওয়ার অফ দিস গভর্নমেন্ট নিয়ে কথা বলেছে, সেটা একটু না বললে এটা রেকর্ডে থেকে যাবে। তা আমি বলবো, আচ্ছা, যারা বলেছেন প্রথম দিক থেকে তারা কনস্টিটিউশনের উপরে অনেক নলেজ রাখেন, সেটা নো ডাউট। কিন্তু কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলতে গেলে এটা হচ্ছে গণপরিষদ হিসাবে পাওয়ার দেওয়া। কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসাবে বলা হয় পিপলস উইলের পাওয়ার দেয়া, এবং সেটার জন্যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়ে থাকে। মানে at the event of the independence of any country অথবা in any other event যখন ন্যাশনাল কনসেনসাস হয়। তো এখানে সেটা অ্যামেন্ডিং পাওয়ারও দেয়া আছে বলে মনে করছেন, এবং সেই ক্ষমতা বলে এই গভর্নমেন্ট কনস্টিটিউয়েন্ট এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা কনস্টিটিউশনাল অর্ডার করতে পারে বলে একটা বক্তব্য দিয়েছেন। তো এখানে মূল কথা হলো 5th of August জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে। তো সেই অভিপ্রায়কে কার্যকর করার জন্য আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি। সেই অনুসারে সরকার গঠিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীদের শপথ গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে, সেই হিসাবে সরকার গঠিত হয়েছে। তো এইখানেই অভিপ্রায়ের বাস্তবায়ন হয়েছে, এবং এখানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এবং অ্যামেন্ডিং পাওয়ারের কোনো অনুমতি নাই এবং পাওয়ারও নাই। যদি থাকতো তাহলে পরে সেটা বিপ্লবী সরকার হতো, রেভলিউশনারি গভর্নমেন্ট হতো। তখন কারো কোনো এই ব্যাপারে বক্তব্য থাকতো না, রেভলিউশনারি অর্ডার দিয়ে এগুলো সব করা যেত। কিন্তু আমরা একটা কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে যেহেতু ঢুকে গিয়েছি, এবং কনস্টিটিউশনের ধারাবাহিক সরকার হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা অনেকবার বক্তব্য দিয়েছেন, যেটা কোয়াইট লেজিটিমেট, এবং সেই হিসাবেই আমরা এই সরকারের গঠিত কনসেনসাস কমিশনগুলোর সাথে বসছি, এবং তাদের টার্মস অফ রেফারেন্স আছে যে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা ক্রমে যাতে এই সংস্কার কার্যক্রমের কিভাবে কি হবে, কি কি সংস্কার হবে, সেটার ঐকমত্য পোষণের ভিত্তিতে রিকমেন্ডেশনস প্রদান করা। আজকে মাননীয় সভাপতি প্রথমেই বলেছেন যে আমরা রিকমেন্ডেশনসটা খুব অল্প সময়ের ভিতরে গঠন করে এই সরকারের কাছে দিতে চাই অন দ্য বেসিস অফ আওয়ার ঐকমত্য, মানে অন দ্য বেসিস অফ আওয়ার কনসেন্ট। এখন কথা উঠতেছে এই প্রসঙ্গগুলো কেন টেনে আনা হচ্ছে? কনস্টিটিউশনাল অর্ডার সম্পর্কে। তো এখানে কনস্টিটিউশনাল অর্ডার সম্পর্কে আজকে যাদের সবার বক্তব্য শুনলাম, এই কনস্টিটিউশনাল অর্ডার সম্পর্কে কেউ মেজরিটি মতামত নেই বলে আমার মনে হয়েছে, আমার ভুল হতে পারে। কিন্তু কনস্টিটিউশনাল অর্ডারের ভিত্তিতে আবার রেফারেন্ডামের কথাও বলা হয়েছে। এখন রেফারেন্ডাম যদি করতে হয়, সেটা কনস্টিটিউশনাল অর্ডার করার তো কোনো প্রয়োজন নেই, কারণ
জনগণ হচ্ছে সুপ্রিম ম্যান্ডেট দেওয়ার জন্য। পিপলস উইলটা প্রকাশিত হবে গণভোটের মধ্য দিয়ে। তারপরে প্রশ্ন আসি যে গণভোটের সেই ম্যান্ডেটটা, জনগণের মতামতটা কিভাবে আমাদের উপর বাইন্ডিং হয়। এখন অনেকে প্রশ্ন তুলেছে যে এই গভর্নমেন্টের যে লেজিটিমেসি আর্টিকেল 106 সম্পর্কে এসছে, সেটা রেফারেন্স টানতে গিয়ে আমার ভাই বলেছেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো 3:4 এর ভিত্তিতে একটা মতামত দিয়েছে, যেমন 13 অ্যামেন্ডমেন্টের বিষয়ে সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গিয়েছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারকের সমান মতামত দেওয়ার অধিকার। কিন্তু আমরা এখানে যারা বসছি, এখানে তো নাম্বার অফ পার্টিসের মতামতের ভিত্তিতে কোনো জাজমেন্ট হবে না। একটা হচ্ছে জাজমেন্ট, আর একটা হচ্ছে পলিটিক্যাল এগ্রিমেন্ট। এখানে যেটা হবে সেটা পলিটিক্যাল এগ্রিমেন্ট, এবং সেটা সেই এগ্রিমেন্টটা জাজমেন্টের সাথে তুলনা করা ঠিক হবে না। এই জন্যেই আমি এই রেকর্ডগুলো রাখতেছি, কারণ আরও একটা বিষয় এসছে যে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে মেজরিটির মতামতের ভিত্তিতে নোট অফ ডিসেন্টটাকে আমরা এটা ওভাররুল করতে পারি কিনা। না, এটা হচ্ছে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট যে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা তাদের নোট অফ ডিসেন্ট অনুসারে যাবে। সেটা অঙ্গীকারনামায় সংযুক্ত করার জন্য আমি মাননীয় সভাপতিকে অনুরোধ করেছিলাম, হয়তোবা সেটা অঙ্গীকারনামায় আসতে পারে। তো সেই জন্য নোট অফ ডিসেন্টের এটা মেজরিটির ভিত্তিতে কখনো ওভাররুল করা যাবে না। এখন বিষয় হচ্ছে গণভোট 106 এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে নেক্সট পার্লামেন্টে নূতন সংবিধান গ্রহণ করা যায় কিনা, এবং এই গণভোটের রায় কতটা বাধ্যতামূলক। এই চারটা আমরা ফ্যাক্ট ইন ইস্যু হিসেবে ধরতে পারি। ব্যারিস্টার সাহেব, ঠিক আছে? আমরা ফ্যাক্ট ইন ইস্যু হিসেবে এই চারটা বিষয় ধরতে পারি। 1, কনস্টিটিউশনাল অর্ডার; 2, রেফারেন্ডাম; 3, রেফারেন্ডামের ফলাফল বাইন্ডিং কিনা; 4, নিউ কনস্টিটিউশন ফর্ম করার অধিকার এই গণভোটের মাধ্যমে দেয়া যায় কিনা; 4th, এই পার্লামেন্ট সিমালটেনিয়াসলি দুইটা ফাংশন করতে পারে কিনা। আমার মনে হয় 4টা না 5টাই বলেছি ফ্যাক্ট ইন ইস্যু। যদি আমাকে সময় দিয়ে থাকেন, আমি আপনাদের বিরক্তির উদ্রেক না করে এই 5টা ইস্যু অ্যাড্রেস করতে চাই, আপনাদের সময় যদি থাকে। কারণ অনেক সময় আপনারা দীর্ঘ বক্তৃতার সময় একটু বিরক্ত হয়ে যান, সেই জন্য আগে একটু অনুমতি নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এলাউড। তাইলে মনে রাখতে হবে যেন আমাদের ধৈর্যতাটা থাকে। 1 নম্বর হচ্ছে কনস্টিটিউশন অর্ডার জারি করার কোনো এখতিয়ার, কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই গভর্নমেন্টের নাই, অ্যামেন্ডিং পাওয়ার এই গভর্নমেন্টের নাই। সেই জন্যই এইখানে কনসেনসাসের ভিত্তিতে রিকমেন্ডেশনস দেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়েছে। যদি তাই থাকতো, কোনো ডিসকাশন ছাড়া সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অ্যামেন্ডিং পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারতেন এই গভর্নমেন্ট। সেটা শেষ। দ্বিতীয় হচ্ছে 106 অনুসারে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কিনা। এখানে আমার ভাই বলেছেন যে 106-এর যে মতামতটা সেটা বাধ্যতামূলক নয়। কারণ 106-এর মতামতটা বাধ্যতামূলক কার উপর? 106 যে চান তার উপর। প্রেসিডেন্ট রেফারেন্স পাঠালে প্রেসিডেন্টের কাছে সেই মতামতটা 106 অনুসারে যাবে, এবং প্রেসিডেন্ট সেটা মানবেন কি মানবেন না সেই অপশন প্রেসিডেন্টের। কিন্তু প্রেসিডেন্ট কি শুধু 106-এ পাঠায়? প্রেসিডেন্ট তো একটা জাতীয় ইস্যু সৃষ্টি হলে যার কোনো আইনি ব্যাখ্যা সংবিধানে থাকে না, সেই বিষয়টার ব্যাখ্যার জন্যই তো সুপ্রিম কোর্টের কাছে যায়। আমি কনস্টিটিউশন অর্ডারের ক্ষেত্রে বলেছিলাম, যদি কনস্টিটিউশন অর্ডার নিতে হয় সেই বিষয়টা আগে সুপ্রিম কোর্টের কাছে জানাতে হবে, তাদের মতামতটা নিতে হবে। এই জন্যে যে কনস্টিটিউশনাল অর্ডারটা যারা করবে সেই অথরিটিটা তাদের আছে কিনা একটা প্রথম কোয়েশ্চেন হবে। দ্বিতীয় হচ্ছে সেই কনস্টিটিউশনাল অর্ডারটা জনগণ বা জুডিশিয়ারি মানতে বাধ্য কিনা, সেই কোয়েশ্চেনটা তাদের কাছে যেতে হবে। তৃতীয় হচ্ছে কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, এনি সিটিজেন যখন এটা চ্যালেঞ্জ করবে তখন সেটা কোর্ট কি বলবে। এই 3টা প্রশ্নের জন্য সেখানে আমরা যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম। এখন যদি সেই বিষয়ে একমত না হয়, নাই, কারণ 106-এ তখন আর পাঠানোর প্রয়োজনই হবে না। আমিও মনে করি 106-কে এখানে আর টেনে নিয়ে আসারও প্রয়োজন নাই। তাইলে গেল 2 নম্বর ইস্যু। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে দিতে পারেন, কেউ দেয় না কিন্তু। যাই হোক, কারণ
এখন আমরা আসি রেফারেন্ডামটা আমরা কিসের ভিত্তিতে যাব? রেফারেন্ডামটা যাব যদি আমরা এখানে জুলাই জাতীয় সনদ 2025টা প্রণীত হয় এবং সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকমের কোনো ম্যান্ডেটের অভাব না হয়, জনগণ সেটা যাতে সমর্থন করে কি করে না সেটার অনুমতি নেওয়ার জন্য। যেহেতু আমাদের আর্টিকেল 7 অনুসারে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস রাজনৈতিক, এবং যেহেতু তারাই সার্বভৌম, এবং যেহেতু সার্বভৌম পার্লামেন্টে তারাই গঠন করবে তাদের মতামতের ভিত্তিতে, সেই একই দিনে যদি আরেকটা ব্যালটের মাধ্যমে সেই জনরায়টা আমরা নিতে পারি, এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাটা তাদের উপরে বাধ্যতামূলক হবে এবং সার্বভৌম ক্ষমতার একটা রায় সেখানে প্রতিফলিত হবে। তখন প্রশ্ন আসবে, এই যে আমরা ঐক্যমতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ গ্রহণ করলাম, ইনক্লুডিং দি কনস্টিটিউশনাল প্রভিশনস টু বি অ্যামেন্ডেড দেয়ার, সেই বিষয়গুলোতে আর কোনো অথরিটি তখন হস্তক্ষেপ করতে পারবে না, ইনক্লুডিং দি জুডিশিয়ারি, কারণ জনগণের সার্বভৌম মতামতের ভিত্তিতেই সেইটা ম্যান্ডেট দেয়া হচ্ছে পরবর্তী পার্লামেন্টকে যে এটা বাস্তবায়ন করতে হবে, দিস ইজ পিপলস উইল, সেটা এক্সপ্রেসড হয়ে গেল। এখন কেউ কেউ বলছে যে সেই অ্যামেন্ডমেন্টটা 18th অ্যামেন্ডমেন্ট হলে পার্লামেন্টে সেই অ্যামেন্ডমেন্টের পরে যে ভবিষ্যতে সেটা পরিবর্তন করতে পারবে না, সেটার গ্যারান্টি কি? এখানে আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ বা অন্য যে কোনো নামেই দিই নতুন সংবিধান গ্রহণ করার জন্য, সেটা কি পরবর্তী পার্লামেন্ট বা একই পার্লামেন্টে কি আবার অ্যামেন্ডেড হতে পারে না? অবশ্যই পারে। তখন হয়তো সেই অ্যামেন্ডমেন্টটা আসবে নাম্বার 1 অ্যামেন্ডমেন্ট, তারপরে নাম্বার 2 অ্যামেন্ডমেন্ট, তখন হয়তো সেটা 19 নম্বর হবে না। এইগুলোর সব কিন্তু বিবেচনায় রেখেই আমরা বলছি, যদি রেফারেন্ডামটা ওই দিন হয় এবং জনগণ যদি পক্ষে দেয় এই জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, এইটা একটা পার্মানেন্ট নেচার হবে যে এটা জনগণের রেফারেন্ডামের রায়ের ভিত্তিতে এই অ্যামেন্ডমেন্টগুলো গৃহীত হয়েছে। সুতরাং এটা লেজিটিমেসিটা নর্মাল পার্লামেন্টে যেভাবে অ্যামেন্ডেড হয় বা কনস্টিটিউশন সেই রকম হবে না, এবং সেটা আমরা জুলাই সনদ অন্তর্ভুক্ত করতে পারি যে পরবর্তী পার্লামেন্ট জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে সমস্ত সাংবিধানিক সংস্কারগুলো আনবে সেইটা একটা ব্যতিক্রমধর্মী জনরায়ের ভিত্তিতে হয়েছে। সুতরাং সেটা পরবর্তী পার্লামেন্ট এইটা গ্রহণ করতে বাধ্য। এখন প্রশ্ন থাকবে, সেটা কি কখনো অ্যামেন্ডেড হবে না? হতে পারে, কারণ সাকসেসর পার্লামেন্টকে তো আমরা বাইন্ডিং করতে পারি না, এটা কোনোদিন হয় না। সেই রকম যদি কোনো সিচুয়েশন হয়, রাষ্ট্রে জনগণ যদি চায় এবং সমাজের চাহিদা অনুযায়ী, তখন সেটা অ্যামেন্ডেড হতে পারে। এখন প্রশ্ন আসলো যে এই সংসদে আমরা 2টা ফাংশন করতে পারি কিনা? অবশ্যই, সেই জন্যই তো রেফারেন্ডাম যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে এই পার্লামেন্টে যে কনস্টিটিউশনগুলো অ্যামেন্ডেড হবে, প্রভিশনসগুলো, সেটা নর্মাল পার্লামেন্ট যেটা করতে পারতো সেটাই করবে। কিন্তু এখানে এম্পাওয়ার করা হচ্ছে জনগণের পক্ষ থেকে যে আপনারা এগুলোই করবেন, এটা আমাদের রায়। সুতরাং সেই পার্লামেন্ট ইচ্ছা করলে তার মেজরিটির ভিত্তিতে সেই সংবিধানটা তাদের মতো করে অ্যামেন্ডেড করতে পারবে না, এই জনরায়ের ভিত্তিতেই করতে হবে। এখানেই হচ্ছে পাওয়ারটা, এখানেই হচ্ছে রেফারেন্ডামের পাওয়ারটা। তো সুতরাং আমরা এখন একটা সলিউশনে আসতে পারি, যেহেতু আপনারা কনস্টিটিউশন পাওয়ার দিয়েছেন বলে একটা মজা করেছেন। সেই সলিউশন হচ্ছে আমরা একটা ঐক্যমত্যে আসি। জুলাই জাতীয় সনদটা যেভাবে গৃহীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, যে দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি ম্যান্ডেট পায় সেটা তাদের মতো করে বাস্তবায়ন করবে, এবং সেইটাতে আমরা অলরেডি কিছু প্রভিশনে তো স্পেসিফিক উল্লেখ করে দিয়েছি আর্টিকেল 70-র মতো। কিন্তু যেই স্বাক্ষরটা সই হবে, মানে জুলাই সনদটা যেভাবে সই হবে এবং যে অঙ্গীকারনামাটা যেভাবে সই হবে, সেটার ভিত্তিতে আমাদের রেফারেন্ডামের কোয়েশ্চনটা প্রণীত হইতে হবে। রেফারেন্ডামের প্রশ্নটা কিভাবে হবে? যে জুলাই জাতীয় সনদ 2025-এ গৃহীত বা স্বাক্ষরিত বা ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত এই সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ হ্যাঁ বা না বলবে। আশা করি সারা জাতি সংস্কার চায়, তারা হাঁই বলবে, আশা করি। তো সে তখন
সেই কনস্টিটিউশনাল প্রভিশনটা, অন্যান্য বিষয়ে তো আপনারা এখানেই ইমপ্লিমেন্ট করতে সবাই মতামত দিয়েছে অর্ডিন্যান্স এবং অন্যান্য কিছুর মাধ্যমে, শুধু কনস্টিটিউশনাল পোর্শনটার বিষয়ে জিজ্ঞেস করলেই হবে যে সংবিধানের এই সমস্ত মৌলিক সংস্কারের বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত এই মতামতের পক্ষে জনগণ আছে কি নাই, হ্যাঁ বা না বলুন, সংক্ষিপ্ত একটা ব্যালট। তাতে করে রেফারেন্ডামের পারপাসটাও সার্ভ হবে। একই দিনে সেই রেফারেন্ডাম হওয়ার কারণে সেই পার্লামেন্টে বাইন্ডিং হয়ে যাবে জনরায়ের প্রেক্ষিতে, পার্লামেন্টকে এখানে বাইন্ডিং করার জন্যই রেফারেন্ডামটা, আর না হলে তো সেই পার্লামেন্ট তার ইচ্ছা মতোই করতে পারে। তো সেই জন্য আমরা এখানে এই জায়গায় আসি, তাইলে সবাইকে ধারণ করা হলো, আমরা একটা বাধ্যতামূলক সাংবিধানিক সংস্কারের পাচ্ছি জনরায়ের ভিত্তিতে, রেফারেন্ডামও আপনাদের সবারই মতামত, আমাদের সবার মতামত, সেটাও আমরা পাচ্ছি, এবং জাতীয় সংসদের নির্বাচনটাও আমরা সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারছি। সেই জাতীয় সংসদে এটা গৃহীত হওয়ার পরে যেহেতু আমাদের এখানে কিছু আর্টিকেলকে টাচ করতে হচ্ছে যেগুলোর জন্য রেফারেন্ডাম জনগণের প্রয়োজন, যেহেতু 142 ইন প্লেস হয়েছে বাই দ্য হাইকোর্ট ভার্ডিক্ট বাই নাও, তখন আমাদেরকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে। তখন এটা আরও শক্তিশালী হবে, যাতে করে আমরা আরও কিছু বিধান ওখানে ঢুকাতে চেয়েছি রেফারেন্ডামের জন্য, সেটাও সংশোধনীতে আসবে। সেইগুলোও পরিবর্তনের জন্য ভবিষ্যতে আমরা গণভোটের ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলকভাবে। যেমন আমরা আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ সহ আমরা এখানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি, যাতে করে তত্ত্বাবধায়ক সরকারের বিধানেও কেউ আর খুব সহজে হাত না দিতে পারে। তো সুতরাং এই বিষয়গুলো সবই ডিসাইডেড হবে ওই রেফারেন্ডামের মধ্য দিয়ে, এবং জাতীয় সংসদের নির্বাচন রেফারেন্ডাম একই দিনে হলে আমাদের জন্য আরও একটু সুবিধা হবে যে আরেকটা বিশাল জাতীয় সংসদের মতো আরেকটা আয়োজন তার আগে করতে হচ্ছে না। ফলাফল তো একই, আগে রেফারেন্ডাম হলো ফলাফল একই, পরে একই দিনে রেফারেন্ডাম হলো ফলাফল একই, একটাই তো জনগণ সংস্কারের পক্ষে জাতীয় সনদের পক্ষে মতামত দিচ্ছে কি দিচ্ছে না। তো সুতরাং আমার মনে হয় আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাই না। এই গভর্নমেন্টের কাছে আমরা ঐক্যমত্য কমিশনের এই সুপারিশগুলো দিতে পারি, এবং সেই সুপারিশগুলো ইনফ্যাক্ট একটাই সুপারিশ, পার্লামেন্ট ইলেকশন সাইমultaneously একই দিনে 2টা ব্যালট, এবং জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করার দরকার সেটি ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অঙ্গীকারনামা সহ, সেই প্রশ্নটা নিয়ে আমরা যাই। সুতরাং আমাদেরকে আর 106-এও যেতে হবে না, সুপ্রিম কোর্টেও যেতে হবে না, কনস্টিটিউশন অর্ডারও আমাদের করতে হবে না, এবং আমরা একটা অর্ডিন্যান্স শুধু জারি করতে হবে যে এই নির্বাচন কমিশন যে গণভোট আয়োজনের জন্য কোনো আইনি সাপোর্ট আছে কিনা, বিধান আছে কিনা, আমার মনে হয় নাই। কিন্তু একটা প্রশ্ন এখানে এসছে যে আমরা গণভোটের জন্য কি সাংবিধানিক সাপোর্টটা লাগবে? আমি মনে করি লাগবে না, কারণ রেফারেন্ডাম যেটা 142-তে দেয়া হয়েছে সেটা হচ্ছে পার্লামেন্টে যখন সেই সমস্ত বিধান সংশোধন করবে, যে সমস্ত বিধানগুলোর জন্য রেফারেন্ডামের উল্লেখ আছে প্রিয়াম্বল সহ, সেগুলো যদি চেঞ্জ হয় তখন রেফারেন্ডামের জন্য আর্টিকেল 142 আসবে। কিন্তু অন্যান্য গণভোট, জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এরকম কোনো বিধান তো সংবিধানে নাই। সুতরাং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই রেফারেন্ডাম করার জন্য আমাকে কনস্টিটিউশন টাচই করতে হবে না, আমাদেরকে সেই গণভোট আমরা করতে পারি। আর ওই গণভোট করতে হবে যখন আমরা ওই আর্টিকেলগুলোকে টাচ করবো পরবর্তীতে, তখন এখনকার গণভোটের জন্য শুধুমাত্র একটা অর্ডিন্যান্স করে আমরা সেই গণভোটের অধিকারটা ইলেকশন কমিশনে দিতে পারি। এখন যদি তারপরেও আপনারা 106-এ মতামত নিতে পারেন, দিস ইজ ইউর উইল। আমার মনে হয় না এখানে আর 106 আনতে হবে বা সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ মাননীয় সভাপতি, আমাকে যথেষ্ট সময় দেওয়ার জন্য। সালাউদ্দিন ভাই, খান ভাই বলতে চায় আপনার 2 ছাত্র বোধহয় কোনো প্রশ্ন আছে। এখন আগে কাকে দিব? আগে কাকে দিব? আচ্ছা, জাভেদ রাসিন, অ্যাডভোকেট শিশির মনির এবং রফিকুল ইসলাম খান ভাই। না অ্যাডভোকেট শিশির মনির, না কোনো পেশ না, পেশ হলো এই যে আমরা শিশির ভাই। না আমি শুধু প্রশ্ন করছি, আমি কোনো বক্তব্য দেব না। না ঠিক আছে, একটু করে খুব ব্রিফলি করুন। আমি ব্রিফলি, কারণ হচ্ছে যে 5টার মধ্যে আমরা 30 সেকেন্ড তো নিতে পারি। 30 সেকেন্ডের চার ব্রিফ কি করব? আপনি বলছেন যে 142-কে টাচ না করেই
রেফারেন্ডামের আয়োজন করা যাবে। তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি, তো সেটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত বলে সেখানে 142 টাচ হয়ে যাচ্ছে না? এখানে আমি ব্যারিস্টার সাহেব একটু শেকায়েত করি। প্রস্তাব করা সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয়। তো সেহেতু আমরা প্রস্তাব করছি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না, ভবিষ্যতে করব। এই জন্য 142 এখানে দরকার। তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে যে হোয়াট ইউ আর সেইং, আপনি যেটা ডাইরেক্টলি বলতে পারছেন না, এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি। মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন, সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্যই। এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি, কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো মেরিটে টাচ করতেছে। প্রস্তাব তো ভ্যাকুয়ামে নাই, প্রস্তাব তো আমরা জানি। প্রস্তাব একটু ইন্টারভিউ করি, তাহলে কি হবে? হোয়াট ক্যানট বি ডান ডাইরেক্টলি? আমরা জনগণের কাছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো, যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে, সেগুলো পরিবর্তন করতে চাই। সেটা পরিবর্তন হয়নি তো যে আমাকে 142 দিতে হবে। জনগণ যখন এটার পক্ষে রায় দিবে যে আমরা এটা পরিবর্তন করব, সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত আর্টিকেলগুলো, তখন তো আমাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে 142 অনুসারে। আমি তো সেটা বলেই দিয়েছি আগে। এটাই তো বলছি আপনাকে। তাহলে তো কি হচ্ছে, প্রথম যে অপশনটা আমরা অ্যাপ্লাই করতেছি, এটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনা কেউ মানে সংশোধন করার জন্যই প্রস্তাব করছি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু তাহলে 142 অ্যাভয়েড করব কি করে? না, 142 তারপরে আবার হবে। মানে যখন কনস্টিটিউশনটা আমরা অ্যামেন্ডেড করে ফেলবো, তখন তো 142 তে যেতেই হবে, সেই লেজিটিমেসিটা ওখানে আসবে। এখন আমরা করছি প্রস্তাবের জন্য একটা গণভোট হচ্ছে। গণভোটে জনগণ বলবে যে হ্যাঁ আপনারা এটা করবেন, করার পরে আমাকে আবার 142 অ্যাপ্লাই করতে হবে, বিকজ প্রিয়াম্বল সহ অন্যান্য আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা হাত দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু ইন্টারজেক্ট করতে বাধ্য হচ্ছি টাইমের কারণে আর কি। আপনি ইন্টারফেয়ার করবেন না, এটা সলিউশন করেন। কি এই বিষয় সলিউশন তো আমি একা করতে না, এই যে জন্য আর কি একটু স্পেয়ার করেন। আর কোনো কোয়েশ্চেন আছে? এই প্রশ্নটা কিন্তু একবার উঠবে যে জিনিস আপনি ডাইরেক্টলি করতে পারেন না, সেই জিনিস আপনি ইনডাইরেক্টলি করার চেষ্টা করছেন। আমি যতই চাচ্ছি, করে ফেলেছি এবং করব, এই প্রশ্নটা হচ্ছে মেইন। যেহেতু করার জন্য জনগণ অনুমোদন দিচ্ছে, করার পরে আবার 142 যেতে হবে, সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি। তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে, এই শুধু করব এইটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন? এক ধরনের জনগণ পক্ষে আছে কিনা এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে, যেহেতু এটা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে, জনগণের রায় অনুসারে সেই পার্লামেন্টকে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে, সংসদ সদস্যগুলোকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে। যেহেতু আর্টিকেল 7 অনুসারে জনগণ ইজ দ্য মানে সুপ্রিম পাওয়ারফুল মানে সুভারেন অথরিটির মালিক। তো সুতরাং ওর প্রেক্ষিতে, তাদের অনুমতির প্রেক্ষিতে আমরা কনস্টিটিউশনটা গ্রহণ করলাম, এবং সেটা গ্রহণ করার পরে আবার 142 আসবে, এই জন্যই যে আমরা মৌলিক বিষয়গুলোকে টাচ করছি, ইনক্লুডিং প্রিয়াম্বল। এইটাই হচ্ছে আমার বক্তব্য। এরপরেও আমি পরিষদের কনসেনসাস কমিশনের নলেজের জন্য বলছি, এরপরেও আমাদেরকে গভর্নমেন্টের সমস্ত এই গৃহীত অর্ডিন্যান্স সহ সকল কিছুর জন্য বৈধতা দিতে হবে, লেজিটিমেসি দিতে হবে চতুর্থ তফসিলে। সুতরাং এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন আসবে না। নাও আই থিঙ্ক ইউ আর স্যাটিসফাইড। এরপরেও স্যাটিসফাইড না হলে এরপরে সেকশনে যাওয়া যাচ্ছে না, আজকে যাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জাভেদ রাসিনের একটা ছোট্ট প্রশ্ন আছে। আচ্ছা, খুব দীর্ঘ বক্তব্য না, আপনি যদি প্রশ্ন করতে চান। যেহেতু প্রশ্ন না, আমার বক্তব্যটা হচ্ছে গণভোটে যাওয়ার আগে অবশ্যই, যেহেতু এই সংসদ নির্বাচনটা সাধারণ সংসদ নির্বাচন হবে না, এটা কিন্তু 12তম সংসদ নির্বাচন যেমন হয়েছে, কিংবা 14তম যে সংসদ নির্বাচন হবে সেটা থেকে আলাদা হবে। সেটা জনগণ অবশ্যই, এটুকু জনগণকে বোঝাতে হবে যে এই সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের অন্যতম কাজ হবে কিন্তু সংবিধানের মৌলিক পরিবর্তন করা। এটার জন্য আপনি সংসদ নির্বাচনের আগে বলেন বা গণভোটের আগে অবশ্যই আপনি কনস্টিটিউশন অর্ডার নামে না রাখেন, আপনি এটা বাদ দেন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে হইলেও একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মতন কোনো আদেশ দিতে হবে, সেখানে স্পেসিফিক কি কি করতে পারবে, কত দিনের মধ্যে করতে পারবে এই মৌলিক সংস্কারটা, সেটা স্পেসিফাই করা থাকতে হবে। না হলে এটা মানে জনগণের সাথে এটা প্রতারণা করা হবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে অবশ্যই গণভোট কিংবা এই
জাতীয় নির্বাচনের আগেই একটা আদেশ বা অধ্যাদেশ বা যেটাই হোক কিছু একটা থাকতে হবে। পয়েন্ট ইজ ওয়েল টেকেন। এখান থেকে কেউ একজন সংক্ষেপে একটু বলেন, তারপরে এতজন বললে মানে তাহলে আমাদের 30 সেকেন্ড না, এসে নামাজের টাইম আছে এবং 5টার সময় আমরা ব্রেক করে দেব, কারণ নামাজটা এসে করা যাবে না। আমরা মঞ্জু ভাই বলেন, তার আগে আমি একটা কথা বলে রাখি। আপনারা যেহেতু অনুরোধ করেছেন, আমরা 7 তারিখে মিলিত হতে চেয়েছিলাম, তার বদলে 8 তারিখ বিকেলবেলা ঠিক 2:30টার সময়। আপনারা যেহেতু সময় চেয়েছেন, কিছু আজকে একটা বড় রকমের অগ্রগতি হয়েছে বলে আমি মনে করি, এবং এই প্রশ্নগুলো তখন ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা আলোচনা করবেন, যেমনটি আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন। তারই ভিত্তিতে আজকে এখন যদি সংক্ষেপে একজন একটু বলেন আর কি। না, ধন্যবাদ। সালাউদ্দিন ভাইয়ের বক্তব্যে যেটা আসছে যে গণভোট, যেহেতু আমরা আগেই একমত, সবাই তো একটা জায়গায় তো একমত হয়ে গেছে যে গণভোটে আরেকটা জিনিস যদি যুক্ত করা যায় যে নেক্সট পার্লামেন্টকে আমরা এই বিষয়গুলো মৌলিক সংস্কারের প্রশ্ন, যেহেতু 142 সম্ভবত যেটা আসছে, যে গণভোটে যদি এই রায়টাও নেওয়া যায় যে এই সাংবিধানিক সংস্কারের দায়িত্বটাও পার্লামেন্টের, কারণ যেহেতু বলা হচ্ছে পার্লামেন্ট শুধু অ্যামেন্ড করতে পারে কিন্তু সংবিধান সংস্কারের দায়িত্ব পালন করতে পারে না। ওই সংবিধানকে যদি ওই পার্লামেন্টকে যদি এখতিয়ারটা আমরা জনগণের কাছ থেকে না নেই, তাহলে কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে। আচ্ছা, আপনি হ্যাঁ, না, উনি সেটা এখতিয়ারটা দিতে হবে। এখতিয়ারটা কে দিবে সেটাই বলছি, গণভোটের মাধ্যমে এখতিয়ারটা নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। যেহেতু নামাজের টাইম হয়েছে, আপনি 30 সেকেন্ডে শেষ করুন, আমরা একজন করব, কারণ অনেকেই নামাজে দাঁড়াচ্ছেন আর কি। জি স্যার, আমার কথা বেশি না। আমি যেটি বলতেছি, আমার মনে হয় যে আজকের এই বৈঠকটা অত্যন্ত সফল একটি বৈঠক, এবং এক্ষেত্রে সবগুলো দল তো একটা জায়গায় আসছে। আমার কাছে মনে হয় যে সর্বশেষ যেটি এনসিপির পক্ষ থেকে বলা হলো যে একটা অধ্যাদেশ, তো এক্ষেত্রে আমার প্রস্তাব হলো যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ বা আদেশ, যেটি আপনারা মনে করেন না কেন, সবার মতামত আপনারা গ্রহণ করেছেন, একটি সিদ্ধান্তে সর্বশেষ আপনাদের আসার আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমরা 8 তারিখে সাকিব বলবেন, সাকিব ব্রিফলি বলেন তাহলে। এদিকে রফিকুল ইসলাম খান ভাই একটু বলতে চাচ্ছেন, ডান দিকে। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার কথা 10 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আলোচনা তাই শেষ হচ্ছে না, সুতরাং এত কথা বলা না বললেও চলে। তবে যেহেতু আলোচনার মৌলিক কয়েকটা বিষয় আরও আছে, যে ওই গণভোট কি একদিনে, আর পার্লামেন্ট নির্বাচন আর গণভোট একদিনে হবে না আলাদা দিনে হবে? আবার আমাদের এই ভাই কি বলে, সালাউদ্দিন ভাই 2 গণভোটের কথা বলছেন। এই বিষয়গুলি নিয়ে কিন্তু একটা আলোচনা। রফিক ভাই, 2 গণভোট কিন্তু উনি বলছেন না, ওখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। পরের যে গণভোট, সেটা পার্লামেন্ট তৈরি হওয়ার পর যে